আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে হচ্ছে এই টপিক গুলো আছে আর কি বাজাজের পার্টে। তো জানিস ধরা যে এই এই টপিক গুলো আছে: অ্যাগ্রোক্লাইমেটিক ইন্ডেক্স, প্ল্যান্ট সোয়েল রিলেশনশিপ, তারপর কনজাম্পটিভ ইউজ, মেথডস অফ ইরিগেশন, তারপর হচ্ছে ওয়াটার সোর্স কোয়ালিটি প্রবলেমস, আর ফ্লাড, ফ্লাড ইন ইটস ম্যানেজমেন্ট। তো প্রথমে মানে ইউজুয়ালি সেকশন বি হচ্ছে অলওয়েজ মানে বাজাজের পার্টে থাকে আর কি। তো এখানে হচ্ছে ডিউটি ডেল্টা থেকে একটা কোশ্চেন করছে, ঠিক আছে? থিওরিটিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে যে আমাদের স্লাইডে মানে যে যেটা দেওয়া আছে ওখান থেকে মানে যে ডেল্টা ডিউটি ডেফিনেশন আর হচ্ছে এদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা দেখাতে হবে আর কি, ডিরাইভ করে, ঠিক আছে? তো এটা তো একদম ইজি জিনিস, এটা আমরা সিটির সময় পড়ছি। তো এটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে হাউ ডেল্টা ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই এফিসিয়েন্সি অফ ইরিগেশন মেথড ফর এগ্রিকালচার ফিল্ড। এখানে হচ্ছে যে এই যে এটার মানে থিওরি টাইপ আনসার আর কি। তো এটা এখানে মূলত বলা হয়েছে যে মানে এই ফ্যাক্টর গুলোর উপর ডেল্টা ভ্যালুটা ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন টাইপ অফ ক্যানেল, মানে এগুলো স্যার লেকচারে বলছেন আর কি, যে ক্যানেলটা হচ্ছে আমার কংক্রিট দিয়ে মানে লাইন করা না হচ্ছে আর দেন, ঠিক আছে? সেটার উপর ডিপেন্ড করে আমার লস, সিপেজ লস যেটা সেটা ভেরি করবে, তাই না? সো এটার উপর হচ্ছে আমার ডেল্টা মানে আসলে কি, ডেল্টা মানে হচ্ছে ক্রপটাকে ম্যাচিউর করার জন্য আমার কি পরিমাণ ওয়াটার লাগতেছে। সো আমার ক্যানেলটা কি কংক্রিটের আছে না আর্দেন আছে সেটার উপর মানে যেহেতু লসটা ডিপেন্ড করতেছে, সো ইনডিরেক্টলি আমার ডেল্টাটা হচ্ছে এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করতেছে। তারপর স্লোপ, টিলেজ, ইরিগেশন মেথড, ফ্লাডিং না স্প্রিংকলার। ফ্লাডিং দিলে অবশ্যই আমাদের অনেক বেশি মানে ডেল্টার ভ্যালুটা অনেক বেশি আসবে, ঠিক আছে? যদি স্প্রিংকলার দেয় তাহলে হচ্ছে ওয়াটার কম লাগতেছে, ডেল্টার ভ্যালু কম আসবে। তো এইভাবে হচ্ছে যে ডেল্টা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে এখানে লিখছি আর কি। আর থার্ড নম্বর মানে সেকেন্ড যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বলছে যে সাপোজ ইউ হ্যাভ এ টমেটো গার্ডেন অন ইউর রুফ which is grown on soilless media with drip irrigation. সো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ইরিগেশন, ঠিক আছে? এটাকে আমরা মানে হাইড্রোপনিক ইরিগেশন বলা হয় আর কি। তো এটা বলা হয় এখানে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে হাইড্রোপনিক ইরিগেশন, ঠিক আছে? এখানে হচ্ছে যে এর ছবিটা দেখলে বুঝতে পারবি ইউজুয়ালি টমেটোর ক্ষেত্রে বা ভেজিটেবলস যেগুলো হচ্ছে একটু মানে দামি ভেজিটেবলস সেগুলোর ক্ষেত্রে আহ, এই মেথডটা ইউজ করা হয়। এখানে দেখছে এখানে হচ্ছে সয়েললেস মিডিয়া, ঠিক আছে? মানে কোনো সয়েল নাই, আর আমি হচ্ছে ড্রিপ ইরিগেশন মাধ্যমে ডাইরেক্ট হচ্ছে প্ল্যান্টের রুট জন্য হচ্ছে ওয়াটারটা সাপ্লাই করবো, ঠিক আছে? সো এজন্য হচ্ছে যে মানে আমার এখানে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে এটা এখানে হচ্ছে বলছে যে নিউট্রিয়েন্ট এন্ড ওয়াটার রিসাইকেল রিডিউসেস দ্য এনভায়রনমেন্টাল ইফেক্ট, এবং এখানে বলছে যে এখানে মানে কোনো সয়েল নাই, স্যান্ডের উপর, ওটার মধ্যে তো হচ্ছে অক্সিজেন নাই, তাই না? তো এর জন্য হচ্ছে যে আমার মানে যে অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে যে আমার এই ইরিগেশনের মাধ্যমে সাপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আহ এখানে কোথায় এলাম তো বলেছিল, এই যে এই লাইনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি, এই যে এখানে যেটা আছে এই যে, ঠিক আছে? অক্সিজেনটা পর্যন্ত হচ্ছে আমি ইরিগেশন ওয়াটারের মাধ্যমে সাপ্লাই দিতেছি, ঠিক আছে? নিউট্রিয়েন্ট থেকে শুরু করে শুধু আমি ওয়াটার দিচ্ছি না, মানে অক্সিজেন থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমি আহ এই ইরিগেশন যে ওয়াটার আছে ওটার মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে? কারণ এখানে কোনো সয়েল নাই, সো হচ্ছে গাছটা হচ্ছে মানে কোনো ধরনের অক্সিজেন বা কিছুই পাবে না যদি আমি ইরিগেশন বন্ধ করে দিই। তো এই জন্য হচ্ছে এখানে একটা মানে কথা বলছে, এই যে কোয়েশ্চেনটা করছে এই যে এই লাইনটার উপরে, ইন জেনারেল প্ল্যান্টস ডাই আফটার 2 days উইদাউট ইরিগেশন। আমি যদি 2 দিন কোনো কারণে পানিতে ভুলে যাই তাহলে হচ্ছে সবগুলা প্ল্যান্ট মানে মারা যাবে আর কি। সো এখানে হচ্ছে এই জিনিসটাই বলছে যে on emergency you had to leave your place for a few days and ask your neighbor to take care of your garden. Your neighbor forgets to take care of the plants for 2 days, and hence what do you think will happen to your garden? Justify your answer. So আনসারটা হচ্ছে এটা যে প্ল্যান্ট গুলা মানে মারা যাবে আর কি, যেহেতু অক্সিজেন পাচ্ছে না, ঠিক আছে? নর্মাল কেসে হচ্ছে মানে জাস্ট হয়তো ফ্রুট বা লিভ যেগুলো আছে সেগুলো ড্রপ হইতো, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার অক্সিজেনটাও পাচ্ছে না এর জন্য হচ্ছে যে মারা যাবে আর কি। সো এটা হচ্ছে আনসার।
আর সি নম্বরে হচ্ছে যে এই যে একটা ম্যাথ আছে যে বর্ডার ইরিগেশন ডিজাইন, ঠিক আছে? এখানে এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে। তো বর্ডার ইরিগেশন ডিজাইন এটা হচ্ছে যে আমরা সিটিতে এটা কভার হয় না আর কি। তো এটা হচ্ছে একটা নতুন টপিক। তো এটা হচ্ছে যে মেথডস অফ ইরিগেশনের ফার্স্টে আছে বর্ডার ইরিগেশন। এই যে বর্ডার ইরিগেশন মেথড, ঠিক আছে? বর্ডার ইরিগেশন মেথডটা মূলত এই যে আমাদের মানে ধান খেতে যেভাবে ইরিগেশন দেয় ওইটাই মূলত বর্ডার ইরিগেশন। মানে হচ্ছে এই যে মানে বর্ডারের মধ্যে থাকবে ওইটার মধ্যে দিয়ে পানি পাস করবে আর কি। মানে হচ্ছে আইলের মতো যেটা বলে। তো এটা হচ্ছে বর্ডার ইরিগেশন। এখানে হচ্ছে যে তাইলে এখানে একটা ম্যাথ আছে বর্ডার ইরিগেশনের। এই যে এখানে হচ্ছে যে আহ, এই দুইটা সূত্র, ঠিক আছে? কিউ অ্যাপ্লাই আর হচ্ছে কি অ্যাপ্লাই। যদি বর্ডার মানে বর্ডার ইরিগেশন ডিজাইন করতে বলে সেক্ষেত্রে হচ্ছে এই এই দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে? এটা খুবই সিম্পল ম্যাথ, সবগুলা ভ্যালু দেওয়া আছে, জাস্ট এখানে আমরা প্লাগ ইন করলেই এই দুইটা ভ্যালু হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? কিউ আর টি, এই দুইটা ভ্যালুই আমাদের মানে ডিজাইন ডিজাইন ভ্যালু আর কি। সো এখানে হচ্ছে যে সিমিলার টাইপ অফ ম্যাথ একটা স্লাইডে আছে। এই যে এই ভ্যালু গুলা দিয়ে দিচ্ছে ডিজাইনে বর্ডার স্ট্রিপ উইথ দ্য ফলোইং ডাটা, এই ভ্যালু গুলো দিয়ে দেওয়া আছে। এখানে এল এস নট, ইনফিল্ট্রেশন ফ্যামিলি, কে, এ, রাফনেস কোএফিসিয়েন্ট এন্ড রিকোয়ার্ড ডেপথ অফ ইনফিল্ট্রেশন, ডি রিকোয়ার্ড, সবকিছু দেওয়া আছে। তো আমি যদি এই ফর্মুলা দুইটায় এগুলো প্লাগ ইন করি, ঠিক আছে? এই যে দুইটা ফর্মুলা দেওয়া আছে এগুলো স্যার ফর্মুলা কোশ্চেনে দিয়ে দেয়, ঠিক আছে? মেমোরাইজ করতে হবে না। সো আমি যদি এখানে প্লাগ ইন করি তাহলে হচ্ছে যে আনসারটা চলে আসবে। সো এখানে হচ্ছে যে এই যে এইভাবে আমি প্লাগ ইন করছি, করার পর হচ্ছে এই আনসার গুলো চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আওয়ারে আসবে টিএপিএল টা। আর এটা হচ্ছে মিটার কিউব পার আওয়ার পার মিটার, ঠিক আছে? এটা ইউনিট উইথ আমরা কল্পনা করতেছি, এই জন্য পার পার মিটার উইথ এর জন্য পার মিটার আছে। আর টাইমের এককটা হচ্ছে আওয়ার, ঠিক আছে? তো এভাবে এই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা বর্ডার স্ট্রিপ ইজিলি ডিজাইন করতে পারি, ঠিক আছে? এটা একদম ইজি ম্যাথ। তারপর হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেন ছিল, ওটাতে যদি যাই, হচ্ছে বলছে যে ফারোস, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ইরিগেশন, মানে বর্ডারের পরে আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে ফারোস, ঠিক আছে? ফারোস অফ 120 মিটার লেন্থ, 0.7 মিটার উইথ, এগুলো দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, ঠিক আছে? তো বিভিন্ন ভ্যালু দেওয়া আছে এখানে, স্ট্রিম সাইজ দেওয়া আছে এখানে। আহ বলছে যে তারপর হচ্ছে 40 মিনিট এই 0.005, ঠিক আছে? এইটাতে হচ্ছে আহ এই স্ট্রিম সাইজ হচ্ছে ইরিগেট করছে। তারপর হচ্ছে যে আহ পরের 30 মিনিট হচ্ছে এটা হাফ করে দিছে স্ট্রিম সাইজটা, ঠিক আছে? মানে হচ্ছে 0.0025, ঠিক আছে? সো তাইলে হচ্ছে বলছে যে ডিটারমাইন দ্য এভারেজ ডেপথ অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার, ফারো হচ্ছে এনক্লোজড মানে নো আউটফ্লো, ঠিক আছে? সো এখানে হচ্ছে এটা সিম্পল ম্যাথ। এখানে প্রথমে হচ্ছে স্লাইডে দেখাই যে এই যে ফারো ইরিগেশনের মানে কনসেপ্টটা তো বুঝছিস আশা করি, যে এখানে হচ্ছে যে এই টাইপের থাকবে আর কি। এই যে চিত্রটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম মাঝখানে মাঝখানে আমি ফসল যেখানে থাকবে ওটা হচ্ছে একটু উঁচু করে দিব, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে লোয়ার জায়গায় হচ্ছে পানিটা প্রোভাইড করা হবে, ঠিক আছে? এইভাবে। তো এখানে হচ্ছে মেইন আমার সাপ্লাইটা হচ্ছে যে ইনফিল্ট্রেশনের মাধ্যমে, ঠিক আছে? একটা হচ্ছে ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ইনফিল্ট্রেশন হচ্ছে, একটা হচ্ছে ল্যাটারাল ইনফিল্ট্রেশন হচ্ছে। তো এই দুইটা ইনফিল্ট্রেশনের মাধ্যমে হচ্ছে আমার প্লেন গুলা পানি পাবে, ঠিক আছে? তো এখানে ইনফিল্ট্রেশন মানে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু কোনো আউটফ্লো নাই, তার মানে যে পরিমাণ পানিটা সাপ্লাই দিচ্ছি ওইটা ইনফিল্ট্রেশন হচ্ছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে তাইলে আমরা কিভাবে এটা বের করতে পারি মানে এই ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আগে বলি যে এইটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে? তো এটা ইউজ করার আগে অনেক সময় আমাদেরকে হচ্ছে এই ডিসচার্জটা দিয়ে দেয় না, ঠিক আছে? তো ডিসচার্জটা না দিয়ে বলবে কি যে ম্যাক্সিমাম নন ইরোসিভ ফ্লো রেট ব্যবহার করতেছে, ঠিক আছে? নন ইরোসিভ মানে হচ্ছে যে একটা লিমিটের মধ্যে রাখি, কারণ ডিসচার্জ যত বেশি হবে ইরোশনের পসিবিলিটি তত বেড়ে যাবে। তো আমরা চাই যে ইরোশন না হোক, সেজন্য হচ্ছে ম্যাক্সিমাম নন ইরোসিভের একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে মাইকেলের, এটা হচ্ছে যে 0.6/s, ঠিক আছে? এন্ড স্যার এটা বলছিলেন যে যদি এটা মানে ইরোসিভ হয় তাহলে হচ্ছে নর্মালি হচ্ছে 0.5/s হয়, আর নন ইরোসিভ হলে 0.6/s, ঠিক আছে? এটা স্লাইডে দেওয়া নাই, এটা দেওয়া আছে। তো অনেক সময় হচ্ছে যে এভাবে বলে দেয় যে ম্যাক্সিমাম নন ইরোসিভ ফ্লো রেট বেসড অন
ফারো। সো এক্ষেত্রে হচ্ছে আমার ডিসচার্জটা এই ফর্মুলা থেকে বের করে নিতে হবে। এসটা কি? এস হচ্ছে স্লোপ অফ ফারো, ঠিক আছে? স্লোপ যেটা দেওয়া থাকবে ওইটা, এবং এটা পার্সেন্টে বসাতে হবে। 3% থাকলে 3 বসাবো, 0.03 বসাবো না, ঠিক আছে? So, এখানে হচ্ছে যে এই ফর্মুলা থেকে মানে ডিসচার্জটা বের করে ফেলবো। তারপর হচ্ছে বাকি ম্যাথ সিম্পল, ঠিক আছে? এখানে হচ্ছে যে এই ফর্মুলা বসাইতে হবে, এই ডেপটা আমাদের বের করতে বলছে। ডিসচার্জ আমরা জানি, ঠিক আছে? টি টাইম দেওয়া আছে, উইথ ফারোর উইথ লেন্থ দুইটাই দেওয়া আছে। তো এখান থেকে ডিসচার্জ আমরা বের করতে মানে বের করে ফেললে হচ্ছে ইজিলি ডেপটা বের করা যাবে আর কি। তো এখানে স্লাইডের মেথ যেটা আছে সেখানে এই জিনিসটাই বলছে যে ইউজিং নন ইরোসিভ ম্যাক্সিমাম স্ট্রিম সাইজ। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে 0.6 ডিভাইডেড বাই এই যে 0.4, ঠিক আছে? 0.6 ডিভাইডেড বাই 0.4, এটা হচ্ছে আমার এই ডিসচার্জটা কিউ, ঠিক আছে? আর বাকি হচ্ছে যে এই যে লেন্থ এটা দেয়া আছে, উইথ দেয়া আছে, টাইম দেয়া আছে টি 2 আবার। সো উইথ আছে, লেন্থ আছে, টাইম আছে, ডিসচার্জটা আমি বের করছি এই ফর্মুলা থেকে 0.6 বাই এই যে এই ফর্মুলা থেকে। তো তাইলে হচ্ছে এখানে যদি প্লাগ ইন করি তাহলে হচ্ছে এই ম্যাথটা হয়ে যাচ্ছে। আর টার্মে যেটা আসছিল সেটা হচ্ছে যে এখানে মানে বলছে যে এই যে এখানে একটা মানে একটু পেঁচাইছে যে মানে এটা আসলে পেঁচ না, মানে বুঝতে পারলে ইজি আর কি, but অনেক সময় ভুল হয়ে যায়। সো এখানে বলছে যে প্রথম 40 মিনিট হচ্ছে এটা ডিসচার্জ দিচ্ছে, তারপর 30 মিনিট হচ্ছে যে অর্ধেক করে নিচ্ছে। তো তার মানে এটা কি হবে, মানে D1 D2 দুইটা ডেপ্থ আসবে, ঠিক আছে, দুইটা টাইম পিরিয়ডের জন্য, এবং সেক্ষেত্রে হচ্ছে কিউটা ভেরি করবে। আর এখানে কিন্তু কিউটা দেয়া আছে কোশ্চেনের মধ্যে। তো অনেকে আবার মানে 0.6 বাই এই যে এস, 0.6 বাই এস করে হচ্ছে আবার নন ইউনিভার্সিটি, এখানে কিন্তু নন ইউনিভার্সিটির কথা কিছু বলে নাই, ঠিক আছে? তো এখানে আমার কোশ্চেন যেটা দেয়া আছে ওই কিউটা ইউজ করতে হবে। নন ইউনিভার্সিটিটা আমরা ইউজ করবো যখন কোশ্চেনে থাকবে না ডিসটেন্স, মানে এখানে দেয়া আছে, তো এইটা ইউজ করতে হবে। সো এখানে হচ্ছে যে এই কিউ1, ঠিক আছে, কিউ1 0.05, কিউ1 40 মিনিট, আর লেংথ উইথ এগুলো তো দেয়া আছে। তো এখান থেকে আমি Q1 T1/WL করে D1টা পাইছি। এখন সেকেন্ড কেসে কি হচ্ছে যে Q2 সমান বলছিল যে অর্ধেক হয়ে গেছে, তার মানে 0.005 এটার হাফ হবে, মানে 0.0025, ঠিক আছে? এবং টাইমটাও চেঞ্জ হয়েছে, প্রথমে 40 মিনিট তারপর 30 মিনিট, ঠিক আছে? আর লেন্থ আর উইথ তো সেমই আছে। তো এখানে বসাইলে এই যে D1 + D2 যদি করি তাহলে হচ্ছে টোটাল ইনফিল্ট্রেশন ডেপথটা পেয়ে যাবো। এটাই হচ্ছে আনসার। সো লেটস মুভ অন টু দা নেক্সট। ওখানে হচ্ছে আসলে এই মানে থিওরিটিক্যাল কোশ্চেন অনেক বেশি আর কি, মানে সো এই কোর্সটা মানে এরকম, এটা সলভ করতে গিয়ে মানে টাইম মানে কনজিউম হয়েছে আর কি, লিখতে লিখতে। কারণ হচ্ছে যে মানে সাইট থেকে হুবহু লেখা যায় এরকম জিনিস খুব একটা দেয় নাই বাদল স্যার। পরবর্তীতে অবশ্য ছিল, বাট বাদল স্যারের পার্টে মানে সবগুলা একটু মানে এক্সপ্লেইন করে লিখতে হবে এরকম। সো হাউ সেডিমেন্ট কনসেন্ট্রেশন ইন ইরিগেশন ওয়াটার ইনফ্লুয়েন্সেস দ্য ডিজাইন এফিসিয়েন্সি অফ ইরিগেশন ক্যানেল সিস্টেম। এটা হচ্ছে যে এই যে থিওরিটিক্যাল আনসার, ঠিক আছে? এটা পড়লে বুঝতে পারবে যে ডিউ টু সিলটেশন স্টোরেজ ক্যাপাসিটি ক্যান বি রিডিউস। আমার যদি সিলটেশন হয় তাহলে কি হবে, স্টোরেজ ক্যাপাসিটিটা রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে সেডিমেন্টেশনের উপর ভিত্তি করে আমার হচ্ছে যে ক্যানেলের ক্যাপাসিটিটা চেঞ্জ হচ্ছে। এটা পড়লেই বুঝতে পারবে, থিওরি গুলো আমি ডিটেলসে লিখছি আর আর হচ্ছে যে which type of distribution canal in a canal system will be affected the most due to the presence of sediment in irrigation water. তো এটা হচ্ছে যে আমার অনেকগুলা মানে পার্ট থাকে, একটা হচ্ছে মেইন ক্যানেল থাকে, ওটা থেকে হচ্ছে ডিস্ট্রিবিউটারি থাকে, ঠিক আছে? ডিস্ট্রিবিউটারি থেকে হচ্ছে আবার মাইনর, তারপর ওয়াটার কোর্স, এরকম এবং অনেকগুলা ব্রাঞ্চে ভাগ হয়ে যায় আর কি। সো আমার মেইন ক্যানেলে তো ভেলোসিটিটা একটু বেশি থাকবে, তাই না? সো সে কারণে হচ্ছে যে যেখানে ভেলোসিটিটা কম সেখানে সেডিমেন্টেশন বেশি হবে, ঠিক আছে? আর ভেলোসিটি বেশি হলে কি হবে, ভেলোসিটি বেশি হলে ইরোশন হবে। সো ভেলোসিটিটা কম হচ্ছে আমার কোথায়, ভেলোসিটি কম হচ্ছে যে ডিস্ট্রিবিউটারি যেগুলো আছে, মানে ছোট ছোট চ্যানেল যেগুলো আছে। সো ওই এই যে ডিস্ট্রিবিউশন ক্যানেল এগুলো হচ্ছে যেহেতু নেরো, সেজন্য হচ্ছে এখানে ফ্লো ভেলোসিটি, ঠিক আছে, কম। সো এগুলো হচ্ছে সাসকেপ্টিবল টু সেডিমেন্ট ডিপোজিশন, ঠিক আছে? সো এই কোশ্চেনটা গেল। এখন হচ্ছে যে এই যে সাপোজ ইউ আর প্রডিউসিং দ্য সেম ক্রপ ইন টু ডিফারেন্ট ক্লাইমেটিক জোনস অফ বাংলাদেশ, ওয়ান নিয়ার ওশেন এন্ড আদার নর্থ ইস্টার্ন পার্ট। একটা ধর চিটাগাং এর এখানে, একটা রাজশাহীতে। তো এখানে কি কনজামটিভ ইউজের কোনো ভেরিয়েশন হবে এবং কেন হবে? সো এটা অফকোর্স ভেরিয়েশন হবে, কারণ হচ্ছে যে ওশেনের কাছে আমার
হিউমিডিটি বেশি, টেম্পারেচার মডারেট, আর ফ্রিকুয়েন্ট রেইনফল হয়। ঠিক আছে, সো এটার কনজাম্পটিভ ইজ মানে কি, মানে আমার ফসলের মানে ক্রপ যেটা আছে সেটা কি পরিমাণ ওয়াটার লাগতেছে। সো এখানে অবশ্যই আমার আহ এই তিনটা প্যারামিটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা ভেরি গুড। ঠিক আছে, এবং আমি যদি নর্থ ইস্টার্ন মানে জাস্ট এটার অপোজিট, এখানে ছিল হাই হিউমিডিটি, এখানে হচ্ছে লো হিউমিডিটি। ঠিক আছে, এখানে মডারেট টেম্পারেচার ছিল, এখানে হাই টেম্পারেচার। ওখানে ছিল ফ্রিকুয়েন্ট রেইনফল, এখানে হচ্ছে ভেরিয়েবল রেইনফল, মানে হচ্ছে রেইনফল খুবই রেয়ার কেসে হয় আর কি, অনেক ভেরি করে। সো এই তিনটা প্যারামিটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কনজাম্পটিভ ইজটা হচ্ছে এখানে হায়ার হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে লোয়ার হবে। ঠিক আছে, সো তারপরে হচ্ছে যে একটা ম্যাথ আছে। আচ্ছা, আমি কি মানে শুধু ম্যাথ গুলাই দেখাবো নাকি থিওরি গুলাও বলবো? থিওরি গুলা বললে তো অনেক টাইম লাগবে মানে মনে হচ্ছে। তোরা কি আছিস? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কি যেভাবে বলতেছি এইভাবে বলবো নাকি? হ্যাঁ, 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 সলভে আমি সব লিখেই দিচ্ছি ডিটেলস। তো ওইটা পড়লে হচ্ছে বুঝতে পারবে আর কি। সো তাইলে হচ্ছে আমি মানে মেইনলি হচ্ছে ম্যাথ গুলাই ফোকাস করি, আর থিওরি হচ্ছে যে ধর। হ্যাঁ হ্যাঁ, এটাই বেটার ম্যাথ তো অনেস্টলি, বুঝে ম্যাথ নিবো। গুলাই মেইন। হ্যাঁ, 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 ওকে। সো তাইলে হচ্ছে আহ, এখানে একটা ম্যাথ আছে, ইজ সেকেন্ড এখানে। ঠিক আছে? So, এখানে হচ্ছে বলছে যে আহ এই ম্যাথটা হচ্ছে আমরা সিটির সময় করছি, অনেকটা মিল আছে যে এই 2200 মিটার কিউব ওয়াটার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে ফিল্ড ক্যাপাসিটি এগুলা দেওয়া আছে আর কি। তো এখানে বলছে যে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের। সো এই পোর্শনটার জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে মানে শুধু এই পোর্শন না, পুরা এই বাদল স্যারের পুরা পার্টের জন্য হচ্ছে মানে এই বইটা ফলো করবে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এন্ড হাইড্রোলজি বাই সন্তোষ কুমার গার্গ, এটা ইন্ডিয়ান রাইটারের বই। ঠিক আছে, স্যার হচ্ছে ম্যাটেরিয়াল গুলো মেইনলি এই বই ফলো করে সাজাইছে। তো এই বইয়ে হচ্ছে যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলা থেকে অনেক সময় হুবহু তুলে দেয়। ঠিক আছে, সো এই বইটা হচ্ছে ফলো করতে পারিস আর কি। তো এখানে সেকেন্ড চ্যাপ্টারে যদি দেখি, এখানে কিন্তু এই যে সেম টাইপ অফ ম্যাথটা আছে, যেটা সিটির সময় আমরা দেখছিলাম হয়তো, যে এই ম্যাথটাই এখানে জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিছে আর কি। ঠিক আছে, এই যে ম্যাথটা আছে এটাই এখানে জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিছে। সো এখানে হচ্ছে যে আহ, প্রথমে হচ্ছে এই যে গামা ডি বাই গামা ডাব্লিউ রেশিওটা আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে যে এই যে ফিল্ডের যেটা আমার পোরোসিটি দেওয়া আছে ডিভাইডেড বাই ফিল্ড ক্যাপাসিটি। ঠিক আছে, তো এই দুটো রেশিও করলে আমরা গামা ডি বাই গামা ডাব্লিউ এটা পাবো। ঠিক আছে, আর এখানে তারপর হচ্ছে যে এই ফর্মুলাটা গামা ডি বাই গামা ডাব্লিউ ইন্টু ডি ইন্টু এটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট থেকে যদি আমি ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত ময়েশ্চার রাইজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমার কি পরিমাণ ওয়াটার ডেপথ লাগবে, এটা হচ্ছে ওই ওয়াটার ডেপথ। ঠিক আছে, আমি যদি পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট থেকে ফিল্ড ক্যাপাসিটিতে ময়েশ্চার কন্টেন্টটা রাইজ করতে চাই, সেক্ষেত্রে আমার কি পরিমাণ ওয়াটার ইরিগেশন করা লাগবে, সেটাই হচ্ছে যে আমার এই এই ফর্মুলাটা দিচ্ছে। সো এখানে বলছে যে মানে ডেফিসিয়েন্সি ওয়াটার ক্রিয়েটেড মানে হচ্ছে 40%-এ নেমে আসছে। ঠিক আছে, তার মানে 40% আছে, তার মানে ডেফিসিয়েন্সি আছে কত, 60%। ঠিক আছে, তো 40% নেমে আসছে মানে হচ্ছে ডেফিসিয়েন্সি হচ্ছে 60%। তো এখানে হচ্ছে তাহলে 60% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 40% দিয়ে করলে হবে না। তো এভাবে যদি করি তাইলে হচ্ছে যে আমার এই এখানে ডেফিসিয়েন্সি অফ ওয়াটার এটা পাইছি। ঠিক আছে, তারপর তো সিম্পল জিনিস, জাস্ট যে ডেপটাকে আমি ক্যাচমেন্ট, ক্যাচমেন্ট না, এখানে হচ্ছে কাল্টিভেবল কমান্ডেবল এরিয়া আর কি। সো সেটা দিয়ে একটা হেক্টরে ছিল, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করে ভলিউমটা পাইছি। আর তারপর অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা যেটা ভলিউম দেয়া ছিল আর কি, এই যে 2200। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে মানে রেশিও যদি করি, যেটা আমরা পাইছি ওই ভলিউমের সাথে এটা রেশিও করি,
সেক্ষেত্রে হচ্ছে আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। তো এটা একদম সিম্পল, এটা ক্লাস টেস্টেও ছিল আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে এই এই ম্যাথটা, প্ল্যানিং ইরিগেশন শিডিউলিং ফর এ ফার্ম producing rice crop with an area of 10 hectare for efficient environment management, moisture content in its field regularly. আচ্ছা, এখানে এটা আসলে ম্যাথ না, সরি, এটা হচ্ছে যে এখানে বলছে যে মানে টেনসিওমিটার যদি ইউজ করি আর কি, তাহলে এখানে জাস্ট সিম্পলি আমি বলে দিই যে এখানে টেনসিওমিটার হচ্ছে আমরা, টেনসিওমিটার কিন্তু ময়েশ্চার কন্টেন্ট মাপতে পারে না, ঠিক আছে। টেনসিওমিটার হচ্ছে ইনডাইরেক্ট ময়েশ্চার কন্টেন্ট মেজারমেন্টের একটা ডিভাইস। ওইটা হচ্ছে যে আমার ময়েশ্চার টেনশন যেটা আছে, ঠিক আছে, ময়েশ্চার টেনশনটা হচ্ছে মাপতে পারে। সো ময়েশ্চার টেনশন থাকতে হলে কি হইতে হবে, অবশ্যই ময়েশ্চার কন্টেন্টটা স্যাচুরেটেড এর চেয়ে কম থাকা লাগবে, ঠিক আছে। সো যেহেতু বলছে যে এখানে যে প্রিভিয়াস ডে মানে জুলাই 26 হচ্ছে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, আর জুলাই 27 হচ্ছে আমি ওইটা দিয়ে মেজার করব। সো আমি যদি টেনসিওমিটার দিয়ে মেজার করি তাহলে অবশ্যই এখানে ইরোনিয়াস ভ্যালু আসবে। কেন? কারণ হচ্ছে যেহেতু আগের দিন 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মানে সয়েলটা পুরো স্যাচুরেটেড আছে। তো স্যাচুরেটেড সয়েলের ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে আমি টেনসিমিটার দিয়ে মেজার করতে পারবো না, কারণ টেনসিমিটার হচ্ছে মানে ময়েশ্চার টেনশনটা মেজার করে, ঠিক আছে। ওইখান থেকে হচ্ছে যে ভ্যালুটা। তো যেহেতু আমার স্যাচুরেটেড সয়েলে ময়েশ্চার টেনশন 0, সেজন্য হচ্ছে এখানে আনসারটা হবে যে ইরোনিয়াস রেজাল্ট। এখানে বলছে যে সল্ট একুমুলেশন, ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল জিনিস। এখানে বলছে যে উইট ফিল্ডের ময়েশ্চার রিডিং দেওয়া আছে, টোটাল ময়েশ্চার আপ টু 50। এটা হচ্ছে যে জাস্ট মানে এই ম্যাথটা হচ্ছে জাস্ট মানে একদম ইজি জিনিস, 6 মার্কে এটা জাস্ট ইন্টারপোলেশন করলেই হবে, ঠিক আছে। এই যে 50, 30, 45, 60 সেন্টিমিটার, এখানে হচ্ছে যে এই ময়েশ্চার কোণের ভ্যালু গুলো দেওয়া আছে। তো বলছে যে 50 সেন্টিমিটার কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এখানে 45 আর 60 মাঝখানে যদি আমি ইন্টারপোলেশন করি 50 সেন্টিমিটার পেয়ে যাবো। আর এখানে হচ্ছে যে বলছে যে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, এই জিনিসটা হয়তো নতুন লাগতেছে বিকজ এটা হচ্ছে আমাদের ক্লাস সিলেবাসে ছিল না। তো এখানে বলছে যে দ্য ক্যানেল ওয়াটার ইজ ব্লেন্ডেড উইথ পুরার কোয়ালিটি ওয়েল ওয়াটার, ঠিক আছে, মানে দুইটা সোর্সের ওয়াটারকে হচ্ছে ব্লেন্ড করা হয়েছে এখানে। একটা হচ্ছে ক্যানেল ওয়াটার 75%, আর একটা হচ্ছে ওয়েল ওয়াটার 25%। সো এই দুইটা ওয়াটারের প্রপার্টি গুলো এখানে দিয়ে দেওয়া আছে। সো বলছে যে আমার মিক্সচারের এসএআর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। এসএআর টা কি জিনিস, এটা স্লাইডে দেখাই। এই যে এই জিনিসটা হচ্ছে এসএআর মানে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। এটা একটা ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে যে সোডিয়াম কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এই যে রুট ওভার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশনের এভারেজ, ঠিক আছে। এবং এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও এটার উপর বেস করে হচ্ছে চার ধরনের ক্লাসিফিকেশন আছে। এই যে এখানে ভ্যালু গুলোর রেঞ্জ যে আছে, এই রেঞ্জে থাকলে এইটা হবে। সো S1, S2, S3, S4, 4 টাইপস অফ ওয়াটার আছে এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর উপর বেস করে। চার ধরনের ওয়াটার আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। এবং কোন ওয়াটারের জন্য মানে এটা কিন্তু কোশ্চেনে আসছে, তো এটা পরবর্তীতে আসবে। যেমন কোন ওয়াটার হলে কিভাবে হচ্ছে ইউজটা করা করা যাইতে পারে ইরিগেশন, এসিআর ভ্যালু হচ্ছে কিভাবে রিডিউস করা যেতে পারে জিপসাম এড করে, ঠিক আছে। ওটা হচ্ছে যে আমার সোডিয়াম যত বেশি থাকবে তার মানে হচ্ছে যে আমার মানে সয়েলটা তত স্যালাইন। তো স্যালাইন সয়েলের জন্য হচ্ছে আমার লিচিং রিকোয়ারমেন্ট আছে। লিচিং রিকোয়ারমেন্টে কি ওইটার ম্যাথ করার সময় দেখবো, সিম্পল জিনিস। বাট বেসিক্যালি হচ্ছে যে এখানে এই কোশ্চেনে যেটা চাইছি সেটা হচ্ছে যে এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও মানে আমি দুইটা আলাদা সোর্স থেকে দুইটা পানি মিশাইছি, তারপরে মানে মিক্সচার যেটা আছে ওইটার সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওটা কি হবে সেটা হচ্ছে এখানে জানতে চাইছি। তো এখানে হচ্ছে মানে আমাদের এই ফর্মুলাটা মানে ইউজ না করলেও হবে, বিকজ হচ্ছে যে এখানে আসলে এসিআর ভ্যালুটা অলরেডি ওরা দিয়ে দিছে, মানে এই টেবিলেই দিয়ে দেওয়া আছে, এই যে এসিআর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমরা চাইলে এই ভ্যালুগুলো ইউজ করতে পারি, বাট এখানে মানে এই ভ্যালুগুলো ইউজ করলে কিন্তু ইরোনিয়াস রেজাল্ট আসে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমার এখানে আলাদা আলাদা ভাবে কনসেন্ট্রেশন দিয়ে দেয়া আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট দেয়া আছে, বাট এটা জাস্ট কনফিউজ করার জন্য, ঠিক আছে, এটা আমাদের লাগবে না। আমাদের হচ্ছে যেহেতু কনসেন্ট্রেশন দেয়া আছে তার মানে আমরা এইটা ইউজ করে হচ্ছে ফর্মুলাটা ইউজ করে হচ্ছে এই ম্যাথটা করবো। বাট আমরা চাইলে এইটা ইউজ করে করতে পারি, ঠিক আছে। বাট এক্ষেত্রে হচ্ছে যে
ইরোনিয়াস রেজাল্ট আসবে। সো এখানে আমরা হচ্ছে ক্যানেল ওয়াটারের এসিআরটা বের করবো ওই ফর্মুলা ইউজ করে। এই তিনটার কনসেন্ট্রেশন দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়েল ওয়াটারের এসিআর বের করবো। ঠিক আছে, তারপর তার মানে মানে মিক্সচারের ইয়েটা কি হবে, 75%, 25% যদি মিক্স করি, তাইলে মানে মিক্সচারের এসিআরটা হবে যে জাস্ট ওয়েটেড এভারেজ। ঠিক আছে, ওয়েটেড এভারেজ মানে হচ্ছে যে এই যে এখানে এই যে 0.75 ইন্টু এই যে এটা হচ্ছে যে আমার ওয়েল ক্যানেল ওয়াটার যেটা আছে সেটার এসিআর, আর ওয়েল ওয়াটারের এসিআর হচ্ছে যে এটা। সো আমরা যদি ওয়েটেড এভারেজ নেই, ঠিক আছে, নিচে হচ্ছে ওয়ান আসবে যেহেতু এটা যোগ করলে ওয়ান আসছে। সো তার মানে হচ্ছে আমি এখান থেকে এই সোডিয়াম প্লাসের কনসেন্ট্রেশন, ক্যালসিয়াম টু প্লাস কনসেন্ট্রেশন, ম্যাগনেসিয়াম টু প্লাস কনসেন্ট্রেশন কি হবে সেটা হচ্ছে পেয়ে যাবো দুইটার মিক্সচারে। তারপর হচ্ছে এই মিক্সচারের জন্য যে আমি কনসেন্ট্রেশন গুলো পাইছি ওইটা ইউজ করে ওই ফর্মুলায় বসে হচ্ছে টোটাল মিক্সচারের এসিআর ভ্যালুটা বের করবো। এটার ইউনিট হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, আহ এটা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার মানে হচ্ছে আমরা যে পিপিএম এককে যে আমার ইয়েটা ছিল কনসেন্ট্রেশন, ওইটাকে যদি আমরা মানে ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করি তাইলে হচ্ছে আমরা এই জিনিসটা পাই আর কি। তো এতে কিছু বোঝার দরকার নাই, মানে মেইন জিনিস হচ্ছে যে এখানে আমার ব্লেন্ডারের মানে ব্লেন্ডেড যেটা ওয়াটার আছে সেটাতে হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা কি সেটা আগে বের করে নিতে হবে এই ওয়েটেড এভারেজ থেকে, যেহেতু এটা 75%, এটা 25%। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে এসিআর ভ্যালুটা বের করবো এবং এটার ইউনিট হবে হচ্ছে এই যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এখানে হচ্ছে একটা ম্যাথ আছে ডি নম্বরে, এখানে দেখেন টেবিল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা মনে হয় অনলি ম্যাথ বাতাস স্যারের, যেটা হচ্ছে যে স্লাইড থেকে দিছে হুবহু। তো এখানে হচ্ছে যে মানে এই ভ্যালু গুলো চেঞ্জ করে নাই, এটা স্লাইডে দেওয়া আছে আর কি। তো এখানে কি বলছে যে এখানে আহ বিভিন্ন মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে ফেব্রুয়ারি পর্যন্ত ডেট গুলাতে আমার পেন ইভাপোরেশন যেটা আছে, ক্লাসে পেন ইভাপোরেশন, এটা স্লাইডে দেখতে পাবি, এটা একটা প্রসিডিউর আছে আর কি স্ট্যান্ডার্ড, এটা থেকে আমরা ইভাপোরেশনটা বের করি। এখানে কনজাম্পটিভ ইউজটা দেয়া আছে। ঠিক আছে, কনজাম্পটিভ ইউজ মানে হচ্ছে যে আমার ক্রপের কি পরিমাণ মানে রিকোয়ারমেন্ট লাগবে ওইটার জন্য একটা কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ওই কোএফিসিয়েন্টটা দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে যে ইফেক্টিভ প্রেসিপিটেশন। এখন ইফেক্টিভ প্রেসিপিটেশন মানে হচ্ছে যে রেইনফলের যে পার্টটা আমার মানে ক্রপের গ্রোথের জন্য ক্রপ ইউজ করতেছে আর কি। সো আমার মানে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ওইটা কি হয়, ওইটা হয় মানে কনজাম্পটিভ ইউজ মাইনাস ইফেক্টিভ প্রেসিপিটেশন। ঠিক আছে, কারণ হচ্ছে আমার প্রেসিপিটেশন মানে রেইনফল থেকে মানে ইরিগেশনের আসলে পারপোজটা কি, মানে রেইনফল যে মানে ক্রপের যে নিডটা স্যাটিসফাই করতে পারে না ওইটা হচ্ছে আমরা ইরিগেশন দিয়ে করি, তাই না? তো এখানে রেইনফল দিয়ে এই পরিমাণ যদি স্যাটিসফাই হয়ে যায়, ঠিক আছে, তাইলে আমার অবশ্যই রিকোয়ারমেন্ট থেকে সেটা মাইনাস হবে, কারণ এটা তো রেইনফল দিয়ে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমার আলাদা পানি দিতে হচ্ছে না। তো সেজন্য হচ্ছে মানে ইরিগেশন রিকোয়ারমেন্টটা হবে কনজাম্পটিভ ইউজ মাইনাস ইফেক্টিভ প্রেসিপিটেশন। সো তাইলে এখানে যদি টেবিলটা দেখি, এখানে হচ্ছে যে এই যে ইফেক্টিভ প্রেসিপিটেশন এখান থেকে হচ্ছে যে সিইউ এর ভ্যালুটা বের করছে। সিইউ মানে হচ্ছে কনজাম্পটিভ ইউজ, এটা হচ্ছে কে মাল্টিপ্লাইড বাই ইপি। ঠিক আছে, এখন এখানে মানে এই যে আহ, এখানে হচ্ছে যে এই ভ্যালুগুলো দেয়া আছে কিন্তু মানে এখানে আমি যদি স্লাইডে যাই, এই যে সিইউ ইজ ইকুয়াল টু কে মাল্টিপ্লাইড বাই এফ। ঠিক আছে, সো এখানে হচ্ছে যে সিইউ এর হচ্ছে এই ইকুয়েশনটা আছে। এখানে যদি এটা মানে ডিগ্রি ফারেনহাইটে হয় সেক্ষেত্রে হচ্ছে যে এই ফর্মুলা, আর সেলসিয়াসে হইলে এই ফর্মুলা মানে এফ এর জন্য। আর কনজাম্পটিভ ইউজ সমান হচ্ছে কে মাল্টিপ্লাইড বাই এফ। ঠিক আছে, সো কনজাম্পটিভ ইউজ বের কে এর ভ্যালু তো আমার দেয়া আছে টেবিলে, সো আমার এফ এর ভ্যালুটা বের করতে হবে। এফ এর ভ্যালুটা কিভাবে বের করবো, এটা হচ্ছে পিটি ডিভাইডেড বাই 40 যদি ফারেনহাইটে থাকে, আর যদি সেলসিয়াস থাকে তখন এই সূত্র। এখন পি কি আর টি কি? পিটা হচ্ছে যে আমার মানে সানশাইন আওয়ার বা ডে লাইট আওয়ার এভারেজ মান্থলি কত আছে ওইটা হচ্ছে পি। আর টিটা হচ্ছে মিন মান্থলি টেম্পারেচার। ঠিক আছে, এটা হচ্ছে সানশাইন আওয়ার এভারেজ, এটা হচ্ছে এভারেজ টেম্পারেচার। সো এখানে হচ্ছে এই ম্যাটটাই স্যার দিছে, মানে এই- দেখি
যে ক্লাসে পেন ইভালুয়েশনটা বলছে আমি এখানে কিন্তু মানে ম্যাথ আছে, যদি এখান থেকে কোয়েশ্চেন আসে নাই এটা, তাহলে স্যার আমি বুঝাই দিতে পারবো, বাট এখান থেকে কোয়েশ্চেন আসে নাই। সো এই ম্যাথটা হচ্ছে যে এই টেবিলটা, এখানে দেখ যে এখানে এই যে এগুলা দেওয়া আছে, কিন্তু আমার হচ্ছে ইপির ভ্যালুটা মানে বের করতে হবে আর কি। সো হচ্ছে তাইলে আমি এখান থেকে এই যে আমি এই সূত্র যদি ইউজ করি পিটি ডিভাইডেড বাই 40, এই যে পিটি ডিভাইডেড বাই 40 এখানে একটা সূত্র ছিল, এই যে এই সূত্রটা, এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমি একটা ভ্যালু বের করবো। স্যার কে এর ভ্যালু দেওয়া আছে, তো সেখান থেকে হচ্ছে আমি কনজাম্পটিভ ইউজটা পেয়ে যাবো। এখন পিটি পি আর টি এর ভ্যালু হচ্ছে এখানে দেখ টেবিলের মধ্যে হচ্ছে দেয়া আছে এখানে। এখানে হচ্ছে যে মানে ইপির ভ্যালুটা এখানে ওরা ক্যালকুলেট করে বসাইছে আর সো এখানে হচ্ছে যে ইপি ক্যালকুলেশনের জন্য মানে অনেক, এই যে বললাম ক্লাসে পেন ইভ্যালুয়েশন এটা আছে, মানে তিনটা মেথড আছে টোটাল। একটা হচ্ছে ওই যে প্রথমে যেটা দেখাইলাম যে কে মাল্টিপ্লাইড বাই এফ, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই মানে এই যে এই বড় অনেকগুলো ফর্মুলা আছে, এই যে ইপি ইজ ইকুয়াল টু এত, এখানে প্রত্যেকটা প্যারামিটার এই সূত্রে বসায়, এই যে এটা রেডিয়েশনের জন্য, এটা টেম্পারেচারের জন্য, এটা উইন্ডের জন্য, এটা হচ্ছে ভেলোসিটির জন্য, এটা হিউমিডিটির জন্য, এই প্রত্যেকটা সানশাইনের জন্য একটা আছে, তারপর ইলিভেশনের জন্য একটা আছে, এই যে সি সি এস সি, এই যে সবগুলা প্যারামিটার এই সূত্র থেকে বের করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এই সূত্রে বসাইলে হচ্ছে ইপি এর ভ্যালুটা পাবো। সো এটা হচ্ছে দুইটা মেথড, এই দুইটা মেথডই মানে মেনলি ইউজ করা হয়। সো এই ইপি এর ভ্যালুটা কিভাবে বের করে এই দুইটা মেথড ইউজ করে এটা একটু দেখবে। ইপি মানে হচ্ছে পেন ইভাপোরেশন। সো এখানে তাইলে ইপির ভ্যালুটা ওরা মানে ক্যালকুলেট করাই আছে। সো তাইলে হচ্ছে আমাদের মানে বাকি জিনিসটা আসলে সিম্পল, এই যে এই কে এর সাথে যদি আমি ইপিটা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি সিইউ পাবো, ঠিক আছে। তারপর সিইউ থেকে যদি আমি ইফেক্টিভ রেইনফল মাইনাস করি, ইফেক্টিভ রেইনফলকে আরই বলি আমরা, আরইটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে ইরিগেশন রিকোয়ারমেন্টটা চলে আসে। তো এখানে এই জিনিসটাই করছে, এই যে কে এর সাথে ইপিটা মাল্টিপ্লাই করে হচ্ছে সিইউ পাইছি। তারপর হচ্ছে ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা বলছিলাম যে ইফেক্টিভ প্রিসিপিটেশন আমরা মাইনাস করবো কনজাম্পটিভ ইউজ থেকে, তো এখানে সেটাই করছে। তো তাইলে হচ্ছে যে এখানে সাম করলে হচ্ছে আমরা টোটাল 5 মাসের জন্য এই ভ্যালুগুলো পেয়ে যাবো, ঠিক আছে। সিম্পল জিনিস। এই যে তিনটা মেথড বলছিলাম, এই যে তিনটা মেথড আছে। পেনম্যানস ইকুয়েশনটা স্যার ডিটেলস দেখায় নাই, এটা বলছে যে বই থেকে দেখে নিতে, এই যে এটা হচ্ছে যে পেনম্যানস ইকুয়েশনের ফর্মুলা। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, এই যে এ বি, এগুলা হচ্ছে স্যার মানে ডিটেলস দেখায় নাই আর কি। এটা স্যার বলছে যে এই যে কনসাল্ট উইথ দ্য বুক, বুক মানে হচ্ছে যে বুকটা দেখাইলাম, এই যে এই বুক, ঠিক আছে। তো তাইলে হচ্ছে এই ম্যাথটা গেল। এখন হচ্ছে যে মিটিং শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটা মানে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, বাট এখান থেকে হচ্ছে ফিল্ড ইরিগেশন আর গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে বের করার জন্য হচ্ছে আমার এগুলো দিয়ে হচ্ছে ডিভাইড করতে হবে আর কি। কারণ এখানে কোয়েশ্চেনে কোয়েশ্চেন আমি আর এখানে ওপেন করতেছি না, তো তোদের কাছে কি কোয়েশ্চেন আছে না? আচ্ছা ওপেন করি, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে এই যে এখানে বলে দিছে যে কে মেসেজ দিচ্ছে, আচ্ছা, এখানে বলে দিছে যে 85%, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আর কনভেন্স এফিসিয়েন্সি দুইটাই। সো এখানে তাইলে হচ্ছে আমার ফিল্ড ফিল্ড ইরিগেশনটা হচ্ছে যদি আমি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি ডিভাইড করি নেট ইরিগেশনকে, মানে রিকোয়ারমেন্ট যেটা এনআইআর ওইটাকে যদি আমি 0.85 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমি কি পাবো ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে মানে কনভেন্স এফিসিয়েন্সি ওইটা দিয়ে যদি আবার ডিভাইড করি তাহলে হচ্ছে আমি আমার গ্রোস যেটা ইরিগেশন রিকোয়ারমেন্ট আছে জিআইআর সেটা হচ্ছে পাবো। এখানে এই জিনিসটাই করছি, দুইটার ভ্যালু 0.85, ঠিক আছে। তো জাস্ট এফিসিয়েন্সি ডিভাইড করে হচ্ছে নেট থেকে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, ফিল্ড থেকে গ্রোস ইরিগেশন রিকোয়ারমেন্ট, এখানে এটা সবচেয়ে বড় হবে অবভিয়াসলি। তারপর হচ্ছে যে এখানে থিওরি আছে কিছু, এখানে আরবান ফ্লাডিং, ঠিক আছে, তারপর কেন হয়ে গেলা। আবার একটা বলছে যে তিস্তার পারে আমার বাসা, এখন আমি কি করব ফ্লাড মিটিগেশনের জন্য। তো এখানে আসলে ওইটাই চাইছে, এগুলা মানে লেখা আছে সলভে।
এখানে হচ্ছে একটা ম্যাথ আছে যে স্যান্ডি লোম, এটা হচ্ছে হুবহু ওই বইয়ের ম্যাথ। ঠিক আছে, এখানে এই ম্যাথটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটির সবাই হচ্ছে মেবি প্র্যাকটিস করছিস তারা। তো এখানে এটা ওই ম্যাথটাই, যে এখানে যেটা পিডিএফ আছে এখানে স্যান্ডি লোমের ম্যাথ মানে হুবহু এটাই দেয়া আছে। আহ, এই যে ম্যাথটা। সো এটা তো মানে ইজি, এটা সিটির সময় তোরা করছিস। তারপর আমি একবার বলি যে এখানে কি করছে, এখানে যে মানে মশার হোল্ডিং ক্যাপাসিটিটা দেওয়া আছে আর কি, এবং ডেপথ অফ রুট জোন এই ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে হচ্ছে রুট জোনে আমার কি পরিমাণ ময়েশ্চার থাকবে এটা হচ্ছে জাস্ট সিম্পলি মানে আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছে। সো 4.2 সেন্টিমিটার ময়েশ্চার রুট জোনে হোল্ড করতে পারে। আর এখানে বলে দিচ্ছে যে এলাউবল ডিপ্রেশন 35%। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা 35% যদি করি তার মানে 1.47 সেন্টিমিটার। এটা হচ্ছে এলাউবল ডিপ্রেশন, মানে এটা এমএডি যেটা ছিল, ম্যানেজমেন্ট এলাউবল ডিপ্রেশন। স্লাইডের দিক দিয়ে যে একটা টার্ম আছে এরকম, ম্যানেজমেন্ট এলাউবল ডিপ্রেশন, ওই জিনিসটাই হচ্ছে এটা। সো এখানে হচ্ছে যে আমরা 0.35 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর তারপর হচ্ছে যে বলছে মানে এটা হচ্ছে এলাবল ডিপ্রেশন। তারপর ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, সেটা হচ্ছে কিভাবে পাবো, এটা হচ্ছে যে আমার ডেইলি কি পরিমাণ কনজিউম করতেছে, মানে কনজামটিভ ইউজ যেটা আছে সেটা এখানে দেওয়া আছে, যে 5 মিলিমিটার পার ডে। সো এই ভ্যালুটা দিয়ে যদি আমি ভাগ করি, এই যে রুট জোনে যে পরিমাণ ময়েশ্চার আছে সেটাকে যদি আমি ডেইলি কি পরিমাণ ইউজ হচ্ছে ওটা দিয়ে ডিভাইড করি, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার কতদিন পর পর ইরিগেশন দিতে হবে সেটা হচ্ছে আমি পেয়ে যাবো। এবং এটা অলওয়েজ মনে রাখবে যে যতই কাছাকাছি হোক, আমি এটা অলওয়েজ মানে স্যার বলছেন যে লোয়ার রাউন্ডিং করতে আর কি, বাট এখানে যেহেতু একদম 3-এর কাছে চলে গেছে, তো এখানে 3 দিন গেছে আর কি। ইউজুয়ালি ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ লোয়ার রাউন্ডিং হয়, স্যার বলে দিচ্ছেন। সো এখানে লোয়ার রাউন্ডিং করাটা বেটার হবে, বাট যেহেতু বইয়ে এভাবে করছে সো আমিও ওভাবে করে দিচ্ছি আর কি। মানে যেহেতু এখানে একদম কাছাকাছি 3-এর, সো 3 দিন নিচ্ছে আর কি। আর তারপরে হচ্ছে যে আমার নেট ওয়াটার ডেপথ টু বি অ্যাপ্লাইড, সেটা হচ্ছে কিভাবে পাবো, এটা হচ্ছে যে এই যে প্রতিদিন আমার 5 মিলিমিটার মানে 0.5 সেন্টিমিটার কনজিউম করতেছে, আর 3 দিন পর পর আমি দিব। সো এই দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে নেট ওয়াটার ডেপথ পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে যে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটা ওই আগে যেটা দেখাইছি যে এনআইআর কে যদি আমি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, এখানে এটা দেওয়া আছে 0.4, তাইলে হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্টটা পাবো। আর কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, এটা হচ্ছে জাস্ট আমি এরিয়া দিয়ে যদি ডেপটাকে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমি ভলিউমে পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে মূলত এই জিনিসগুলো আছে এই ম্যাথটা। এটা সিটির সময় আমরা মানে দেখছি আর কি, এটা সিম্পল জিনিস। এখন হচ্ছে এখানে একটা নতুন জিনিস আছে, এই যে এস্টিমেট লিচিং রিকোয়ারমেন্ট when the electrical conductivity of saturated extract soil is 10 মিলি। এটা মূলত হচ্ছে সিমেন্স। ঠিক আছে, সিমেন্স মানে হচ্ছে যে 1/ওহম। ঠিক আছে, ওহম আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তো এখানে যেহেতু এটা ওহমের ইনভার্স, সেজন্য হচ্ছে এটাকে এই ওহমকে হচ্ছে ওরা উল্টায় হচ্ছে MHO এভাবে লিখে। ঠিক আছে, MHO মিনস সিমেন্স, মানে হচ্ছে পরিবাহিতার যেটা একক ছিল, মানে রোধের অপোজিট। আর সামনে একটা এম মানে এটা মিলি বোঝাচ্ছে, মানে হচ্ছে যে মিলি মিলি সিমেন্স। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে মানে আমার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এটার ইউনিট হচ্ছে যে এটা পার সেন্টিমিটার, এটা অলওয়েজ এই ইউনিটে ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে মাইক্রো দিয়ে দিতে পারে। ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে মিলি সিমেন্স পার সেন্টিমিটার। সো এখানে বলছে যে 25% রিডাকশন ইন দ্য ইল্ড অফ এ ক্রপ। আর বলছি যে এখানে ইলেকট্রিক্যাল কনেক্টিভ ইরিগেশন ওয়াটার ইজ 1.2। এখানে লিচিং রিকোয়ারমেন্টটা তাইলে আসলে কি, লিচিং রিকোয়ারমেন্টটা যদি আমি দেখি, এখানে হচ্ছে স্লাইডে দেখো, স্লাইড। তো লিচিং মানে হচ্ছে যে সিম্পলি আমার যখন মানে সয়েল ইরিগেশন যে ফিল্ডটা দিব ওখানে হচ্ছে অনেক সময় সল্ট একুমুলেশন হয়। তো সল্ট একুমুলেশন যেটা হবে এটাকে মানে আমার দূর করার জন্য, কারণ সল্টের কারণে হচ্ছে আমার মানে ক্রপে যেটা ইল্ড আছে মানে যেটা ফলন আছে ওটা অনেক কমে যাবে আর কি। তো সেজন্য হচ্ছে আমার ওই সল্টটাকে হচ্ছে এক্সট্রা ওয়াটার দিয়ে লিচ করে দিতে হবে, মানে গ্রাউন্ডে নিচে আর কি। তো সেজন্য হচ্ছে আমরা এক্সট্রা একটা ওয়াটার প্রোভাইড করি। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি লিচিং রিকোয়ারমেন্ট। এবং এটা হচ্ছে বের করার জন্য একটা ফর্মুলা আছে, একটা হচ্ছে যে DT/DIW। ডিটিটা হচ্ছে ড্রেনেজ ওয়াটারের ডেপথ। ঠিক আছে, আর DIW টা হচ্ছে ইরিগেশন ওয়াটারের ডেপথ। আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইসি, এখানে আবার IW টা উপরে যাবে, ডিটা নিচে আসবে।
এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ইরিগেশন ওয়াটার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ড্রেনেজ ওয়াটার। আর ডিডিটা, ড্রেনেজ ডেপথটা আসলে কি? এটা হচ্ছে যে আমি ইরিগেশন ওয়াটারে একটা ডেপথ অ্যাপ্লাই করব না, ওই ডেপথটা থেকে যদি আমি কনজাম্পটিভ ইউজটা মাইনাস করি, তাইলে আমি যে ডেপথটা পাচ্ছি ওইটাই হচ্ছে ড্রেনেজ ওয়াটারের ডেপথ। মানে কনজাম্পটিভ ইউজটা যদি মাইনাস, মানে ফসলে কি পরিমাণ ইউজ করছে সেটা যদি মাইনাস করি, তাইলে যেটা বাকি থাকবে ওইটাই তো ড্রেন হয়ে যাবে, তাই না? সো ড্রেনেজ ওয়াটার ডেপথটা হচ্ছে এটা, ইরিগেশন ওয়াটার মাইনাস কনজাম্পটিভ ইউজ। সো এইখানে হচ্ছে এই জিনিসটাই বলছে, ইরিগেশন ওয়াটার, তাইলে হচ্ছে যে এই যে এটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ, মানে এই জিনিসটা যেটা লিখছি এটাই এখানে লিখছে। সো এই যে তাইলে হচ্ছে এখানে আমি এটা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে এভাবে লিখতে পারি, ইসিডি বাই ইসিডি মাইনাস ইসিআইডাব্লিউ। মানে একটা হচ্ছে যে ডেপথ দিয়ে আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দিয়ে, দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে? এবং এখান থেকে হচ্ছে যে আহ যদি আমার একটা স্যালাইনিটি থ্রেশহোল্ড দিয়ে দেয়, মানে এর উপরে আমি কোনোভাবেই দিতে পারবো না, তখন হচ্ছে যে এই ফর্মুলাটা, এখানে ইসিটা হচ্ছে স্যালাইনিটি থ্রেশহোল্ড, এভারেজ স্যালাইনিটি এ প্ল্যান্ট ক্যান টলারেট, মানে এর বেশি টলারেট করতে পারবে না, তখন হচ্ছে এই সূত্র। আরেকটা যে এভেইলেবল ওয়াটার, ইটি মানে হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন বা কনজাম্পটিভ ইউজ, দুইটা অনেক ক্ষেত্রে সিমিলার। তো আর এটা হচ্ছে রিচিং রিকোয়ারমেন্ট, তিনটার মধ্যে একটা রিলেশনশিপ আছে, এটা হচ্ছে এই ফর্মুলা। বাট মেইন যে এখানে ফর্মুলা, ঠিক আছে, যেটা স্যার ইগনোর করে গেছে, বাট ওইটা দিয়েই হচ্ছে সব, মানে ম্যাথ একদম, মানে এটা হচ্ছে এই ফর্মুলাটা। কারণ এই ম্যাথটা অনেকবারই রিপিট হয়েছে, এই সেম ম্যাথটা, ঠিক আছে, এটা করতে জাস্ট মানে 5 মিনিটও লাগবে না, ঠিক আছে? বাট প্র্যাকটিস, আমরা যদি স্লাইড করে যাইতাম আর ওই ম্যাথটা যদি প্র্যাকটিস না করতাম তাহলে কিন্তু ওটা কখনোই পারতাম না, ঠিক আছে? কারণ এখানে আসলে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এখানে যে এই ফর্মুলাটা, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। আর আরেকটা জিনিস যেটা স্যার স্লাইডে দেয় নাই সেটা হচ্ছে যে মানে স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েল যেটা আছে, মানে যেটা বলতেছি এসিই, ঠিক আছে, এসিই আর এসিডি, মানে ড্রেনেজ ওয়াটার, এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে যে এসিটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলে হচ্ছে আমি মানে এসিডিটা পাবো। এসিডিটা হচ্ছে ড্রেনেজ ওয়াটারের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে? তো কোয়েশ্চেনে হচ্ছে অলওয়েজ এই ভ্যালুটা দিয়ে দেবে, মানে বলে যে স্যাচুরেটেড 25% আমার ক্রপের ইল্ড রিডাকশন হয়েছে, তো 25%-এর কোনো কাজ নাই, কাজ আছে যে এই জিনিসটা মানে স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েলের যে মানে কন্ডাক্টিভিটি দেওয়া থাকে, ওইটাকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করে ইসিডি তে নিয়ে যাইতে হবে। তারপর হচ্ছে যে মানে মানে এই যে এখানে ইসি ম্যাক্স মানে আসলে এই যে ইসি, কারণ স্যাচুরেটেড কন্ডিশনে তো ম্যাক্স হবে। সো এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মানে ইসিডি তে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে জাস্ট রেশিও, মানে হচ্ছে এখানে যে নিচে একদম প্রথম ফর্মুলা, এই যে নিচে যে ইসিডি ছিল, এটা সমান হচ্ছে 2 × ইসিই, ঠিক আছে? So, এই সিম্পল কনসেপ্টটা ইউজ করে হচ্ছে আমরা এখানে রিচিং রিকোয়ারমেন্টটা বের করছি। এই যে এখানে আছে, তো আগের ম্যাপটা, এখানে এই যে ইরিগেশন ওয়াটার, আর এটা হচ্ছে এই যে স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েল। আমি যদি কোশ্চেনে যাই, এই কোশ্চেনে কিন্তু অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে? এখানে যে বলছে এই রিচিং রিকোয়ারমেন্ট যে স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েল, এইটার হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে এত, 25% ডিডাকশন, এটা জাস্ট এমনি বলছে, এটা কোনো কাজ নেই ম্যাথে, ঠিক আছে? আর হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ইরিগেশন ওয়াটার, মানে ডি ইসিআইডাব্লিউ যেটা ছিল এটা হচ্ছে 1.2, আর এসি এটা দেওয়া আছে, এটাকে 2 দিয়ে গুণ করলে মানে 20 হবে আমার এসি ডি, ঠিক আছে? তো এখন যদি আমি ফর্মুলাতে জাস্ট সিম্পলি প্লাগ ইন করি, ইসিডি হচ্ছে 2 × ইসি, তারপর এখানে প্লাগ ইন করলাম, সেখান থেকে আমি লিচিং রিকোয়ারমেন্টটা 6% পাচ্ছি। এটা মানে আসলে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে আহ মানে সয়েল সেলিনিটি পারমিসিবল লিমিটে রাখার জন্য আমার ওই যে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা ছিল ওইটা প্লাস ওইটার 6% এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হবে, এটাই হচ্ছে লিচিং রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে স্যার মানে অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখাইছে, যেহেতু এটা অনলাইন টার্ম ছিল। সো এখানে হচ্ছে যে মানে অনেক কিছু বলছে আর কি, মেলা জিনিস। সো এই ম্যাথটা হচ্ছে মানে আমি সলভ করছি আর কি, স্যার যেভাবে মানে পড়াইছে ওই অনুযায়ী সলভ করছি, বাট আই এম নট 100% শিওর ওয়েদার ইটস কারেক্ট অর নট। সো আমি স্যারকে নক দিছি, বাট এখনো স্যার মানে ওটা মানে রিপ্লাই দেয়নি আর কি। হোপফুলি স্যার যদি রিপ্লাই দেয় তখন হচ্ছে যদি আমার এখানে কোনো কারেকশন থাকে সেটা বুঝতে পারবো। বাট আপাতত মানে আমার মনে হচ্ছে যে মানে স্যার যেভাবে করেছে ওভাবে করার চেষ্টা করছি আর কি।
বাট এই টাইপের ম্যাথ আর কি কোনো বইয়ে বা স্লাইডে কোথাও নাই। সো এখানে বুঝতেই পারতেছি একটা ম্যাথে হচ্ছে কত 35 মার্ক, এই একটাই ম্যাথে। সো এখানে মানে অনেক কিছু আছে আর কি, ডিটেলস। তো আমি হচ্ছে সলভ করছি আর কি এটা, বাট মোস্ট আমার মনে হচ্ছে যে হওয়ার কথা এভাবেই, স্যার যেভাবে করছে এভাবে করলাম। বাট দেখি এখন স্যার কি বলে, তো যদি কোনো কারেকশন থাকে আমি জানাই দেবো। তো এখানে হচ্ছে যে বলছে যে মানে এই এরিয়া দেয়া আছে, তারপর এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অনেক কিছু বলছে। এখানে বলছে যে একটা লিচিং রিকোয়ারমেন্ট আছে, যেটা এখন দেখলাম। এই যে লিচিং একটা রিকোয়ারমেন্ট, এই পরিমাণ এক্সট্রা ওয়াটার এড করতে হবে। তারপর আবার এখানে বলছে যে আহ এই যে একটা মেইন চ্যানেল আছে, ওইটা থেকে 4টা ডিস্ট্রিবিউটরই বের হয়েছে, ওই 4টার ডিসচার্জ দেয়া আছে এই 4টা, ঠিক আছে। তারপর আবার বলছে যে এগুলা লেন্থ দেয়া আছে, ঠিক আছে। এখানে এক্সট্রা হচ্ছে স্টুডেন্ট আইডিয়া, যেহেতু অনলাইন টার্ম ছিল। সো এখানে লেন্থ গুলা দেওয়া আছে। আবার এখানে বলছে যে পার ইউনিট লেন্থে সিপেজ লস বা পার্কুলেশন লস 0.005 মিটার স্কোয়ার পার সেকেন্ড। আবার বলছে যে এখানে কনভেন্স এফিসিয়েন্সি এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে যে ক্যালকুলেট দ্য নন সিল্টিং এন্ড নন স্কাউটিং ডিজাইন প্যারামিটার দ্য মেইন চ্যানেল ফলোইং অ্যাপ্রোপ্রিয়েট মেথড। এবং এখানে একটা এই যে মিডিয়ান গ্রেইন সাইজটা দেওয়া আছে। তো এটা মূলত হচ্ছে আমার একটা সিম্পল না, মানে একটু লেন্থি, মানে বাট সিম্পল আর কি। এটা যদি স্লাইডে আমি যাই, আহ, কোন স্লাইডে ছিল, এই যে এখানে। সো এখানে হচ্ছে যে এই লেসিস কনসেপ্ট ইকুয়েশন, মানে ইকুয়েশন গুলো ইউজ করে হচ্ছে আমরা এই ম্যাথ গুলো সলভ করবো। তো ইকুয়েশন গুলো মানে মেমোরাইজ করার দরকার নেই, এগুলো স্যার দিয়ে দিবে। আর এখানে হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে যে ট্রু রেজিম হিসেবে আমরা কল্পনা করতেছি। ট্রু রেজিম মানে কি, মানে হচ্ছে এমন একটা ক্রস সেকশন ডিজাইন করবো যেখানে হচ্ছে ভেলোসিটি এরকম হবে যে কোনো ধরনের কোনো ইরেশন হবে না, আবার কোনো ধরনের ডেপোজিশনও হবে না। নো সিলটেশন নো স্কাউরিং। স্কাউরিং মানে হচ্ছে ইরেশন, সিলটেশন মানে হচ্ছে ডেপোজিশন। সো নো নো সিলটেশন নো স্কাউরিং, ঠিক আছে। তখন হচ্ছে আমরা বলবো ট্রু রেজিমে আছে। সো ট্রু রেজিমে যদি থাকে তখন হচ্ছে এই ফর্মুলা গুলো ভ্যালিড। সো এই ফর্মুলা গুলো ইউজ করে হচ্ছে আমরা একটা মানে সেকশন ডিজাইন করবো। সেকশনটা হচ্ছে ট্রাপিজয়েডাল সেকশন। সো ট্রাপিজয়েডাল সেকশনের জন্য আমার বিটা বের করতে হবে, তারপর সাইড স্লোপ যেটা ছিল এস, এটা বের করতে হবে, ঠিক আছে। আর উপরে হচ্ছে একটা ফ্রি বোর্ড থাকে, অনেকটা ওই যে মানে সারা ম্যামের পার্টে পড়াইছিল ওইটার সাথে কিছুটা মিল আছে এখানে। বাট এখানে হচ্ছে ফর্মুলা গুলো এগুলা ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে মানে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই যে মিডিয়ান যেটা পার্টিকেল সাইজে আছে, সেখান থেকে হচ্ছে চেঞ্জ ফ্যাক্টর এফ এর ভ্যালুটা এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে, 1.76 √d50। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ডিসচার্জ যেটা আছে, কিউ এর ভ্যালু, ঠিক আছে। কিউ এর ভ্যালুটা হচ্ছে কোয়েশ্চেনে প্রোভাইড করা থাকে। সো এই কিউ আর এফ এর ভ্যালু ইউজ করে আমি পুরো ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো, ঠিক আছে। সো এখানে দেখ প্রসিডিউর গুলো বলা আছে। প্রথমে হচ্ছে এই যে কিউ আর এফ এর ভ্যালু থেকে আমি ভিটা বের করবো এই ফর্মুলা ইউজ করে, কোনটা কোন ইউনিটে আছে। ইউজুয়ালি এখানে এসআই ইউনিট। সো কিন্তু এই ফর্মুলাটাতে এই যে 1.76, এখানে এই যে ডিটা হচ্ছে মিলিমিটারে বসাইতে হবে, নাইলে কিন্তু পুরো ম্যাথ ভুল হবে। So এখানে হচ্ছে এটা মিলিমিটারে বসাইতে হবে রুটের ভেতরে যেটা আছে। সো আমি ভি বের করলাম, তারপর এটা হচ্ছে হাইড্রোলিক মিন ডেপথ আর বের করছি ফর্মুলা ইউজ করে। আমার এখানে জাস্ট কিউ আর এফ এর ভ্যালু জানলেই পুরো ম্যাথ হয়ে যাবে। এটা হচ্ছে ডিজাইন ডিসচার্জ, একটা হচ্ছে সিল ফ্যাক্টর। সিল ফ্যাক্টর এই ফর্মুলা। সো এটা খুবই ইজি জিনিস, মানে জাস্ট ফর্মুলা গুলা জাস্ট বসাবি। এখানে হচ্ছে এ এর ভ্যালু কিউ বাই ভি, ঠিক আছে। পি এর ভ্যালু 4.7 √কিউ, ফর্মুলা গুলা দেওয়া আছে। এটা হচ্ছে যে তোর স্লোপটা, বেডের স্লোপটা এস কি হবে সেটা, এটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে এই ধরনের একটা ম্যাথ আছে যাতে একদম সিম্পল স্লাইডে দিয়ে দিছে যে এই যে 50 মিটার কিউব পার সেকেন্ড, আর সিল ফ্যাক্টর হচ্ছে 1.1। কিন্তু এই টার্মের কোশ্চেনটাতে স্যার কি করছে যে মানে এই 50টা দিয়ে দেয় না। এই 50টা হচ্ছে বের করার জন্য হচ্ছে তোরে মানে অনেক কষ্ট করে এই 50টা আগে বের করে নিয়েছে। মানে 50 তো 50 না, আরেকটা ভ্যালু আসবে, বাট এই ডিজাইন ডিসচার্জটা দিয়ে দেয় না। তো প্রথমে হচ্ছে যে তোর সিল ফ্যাক্টর তো মানে যেহেতু মিডিয়াম সাইজে আছে ওই ফর্মুলা ইউজ করে পেয়ে যাবে, বাট এই ডিজাইন ডিসচার্জের ভ্যালুটা হচ্ছে বের করে নিতে হবে আর কি। সো এখানে যদি দেখি, এটা এখানে মানে মেইন ক্যানেলে ডিসচার্জটা বের করে নিয়ে আসতে হবে। সো এটা মূলত কি করছি এখানে হচ্ছে যে দেখ, এখানে এই যে গিভেন কি কি ছিল, ওটা রিচিং রিকোয়ারমেন্টটা যেটাও গিভেন আছে, ঠিক আছে। এখানে জাস্ট আমার আইডিটা বসাইছি আর কি, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমি সব। সো তাইলে হচ্ছে
চারটা ডিসচার্জ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে চারটা। এখন হচ্ছে যে সিপেজ লসটা, ঠিক আছে, পার ইউনিট লেন্থে হচ্ছে 0.005 মিটার স্কোয়ার সিপেজ লস। তার মানে হচ্ছে যে আমার এই যে এটার লেন্থ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে আমরা একটা ডিসচার্জ পাবো। এটা হচ্ছে এটার সাথে এড করতে হবে, কারণ এই পরিমাণ তোমার লস হয়ে যাচ্ছে। সো ওই লসটা আছে এটার সাথে এড করে নিব, মানে প্রত্যেকটা ডিসচার্জের সাথে। মানে আমি যদি এই 0.005 কে ইন্ডিভিজুয়াল লেন্থ গুলো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে প্রত্যেকটার জন্য সিপেজ লস পাবো। তারপরে সিপেজ লস গুলোকে এই ডিসচার্জ গুলোর সাথে এড করে দিব। এখানে এই কাজটাই করছি। অরিজিনাল যেটা রেজিস্টার ছিল ওটার সাথে সিপেজ লস এর জন্য মানে সিপেজ লস মাল্টিপ্লাইড বাই লেন্থ, টোটাল সিপেজ লসটা ওইটা হচ্ছে এড করে দিচ্ছি। সো এখানে তাহলে হচ্ছে Q1 প্রাইম, Q2 প্রাইম, Q3 প্রাইম, Q4 প্রাইম পাইছি। তাহলে হচ্ছে মেইন কেডেন্ট ডিসচার্জটা কি হবে, যেহেতু এগুলো ডিস্ট্রিবিউটেড মানে চারটার যোগফল, সো এটা হচ্ছে মানে যোগ করে পাইছি। তারপর হচ্ছে যে একটা দেয়া ছিল যে লিচিং রিকোয়ারমেন্ট। সো লিচিং এর কারণে হচ্ছে আমি বলছিলাম যে 6%, তার মানে 6% না, এখানে আমার স্টুডেন্ট আইডি স্কোর 9.99 আসছে। সো 9.99% হচ্ছে এক্সট্রা ওয়াটার দিতে হবে। সো এটা দিলাম। তারপর হচ্ছে যে ডিজাইন ডিসচার্জ, কিউ ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এটাকে আমি 0.8165 দিয়ে ডিভাইড করছি। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এই যে এফিসিয়েন্সি যেটা দেওয়া আছে, কনভেন্স এফিসিয়েন্সি, সেটা হচ্ছে 81.65%। তো সেজন্য হচ্ছে যে ওইটা দিয়ে আমার ডিভাইড করে দিলে হচ্ছে আমি টোটাল রিকোয়ারমেন্টটা পাবো। তো এই যে আমি 58.418, এইটা হচ্ছে আমার ওই ডিজাইন ডিসচার্জ যেটা স্লাইডে হচ্ছে দেয়া ছিল আর কি। আহ ওই স্লাইডের যেটা 50, ওই ভ্যালুটাই হচ্ছে এটা। ঠিক আছে, এই যে লেকচার 9 এই যে 50 ভ্যালুটা এত কষ্ট করে এখন আমি বের করলাম। তারপরে হচ্ছে জাস্ট এই স্লাইডের মতোই সিম্পল, এই যে 58টা পেয়ে গেছি। আর হচ্ছে সিল ফ্যাক্টরের ভ্যালু তো ওই যে আগের মতোই বললাম, এখানে এই যে 1.76/0.35, এটা মিলিমিটার বসাবো 1.0। দেন হচ্ছে জাস্ট এই ফর্মুলা গুলো ইউজ করে আমি মানে ক্যালকুলেট করব। এখান থেকে আসলে আমি কি ক্যালকুলেট করতেছি, এখানে হচ্ছে যেটা বি যেটা ছিল আর কি, মানে এরকম যদি সেকশনটা হয় দেন মানে তাইলে হচ্ছে বটম মিড যেটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে বি, আর হচ্ছে আমার সাইড স্লোপ যেটা এস। এই দুইটা জিনিস হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। বাট এখানে হচ্ছে যে মানে নর্মাল ডেপ দিয়ে করছে আর কি, ওয়াই মানে বি প্লাস এস এইচ ইন্টু এইচ, ওই ফর্মুলা ইউজ করছে। আর হচ্ছে যে এই পেরিমিটারের জন্য ছিল এই ফর্মুলাটি। এখান থেকে আমি এই সূত্রগুলো যদি ইউজ করি তাইলে হচ্ছে যে পি এর ভ্যালু আমি এই সূত্র ইউজ করে পাচ্ছি, এ এর ভ্যালুও পাচ্ছি। ঠিক আছে, তারপর যদি এর সমান কি ছিল, বি প্লাস এস ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। পিও ছিল বি প্লাস মানে আর টু টু ইন্টু টু পাওয়ার ওয়ান প্লাস এস স্কোয়ার, এরকম একটা সূত্র ছিল। আর এখানে আরেকটা জিনিস যেটা মানে আমরা আইডিয়াল কিছু ধরে নিই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে মানে 1 ভার্টিক্যাল ইস টু হাফ হরাইজন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে সাইড স্লোপের ভ্যালুটা। সো এস এর ভ্যালু আমরা এখানে মানে স্লাইডে এরকম করে করা আছে আর কি বইয়ে। সো এখানে হচ্ছে স্লোপটা আমরা এজুম করে নেবো, এটা আইডিয়াল হাফ এইচ, হাফ হরাইজন্টাল ইস টু 1 ভার্টিক্যাল। সো সাইড স্লোপ যদি এজুম করে নিই তাহলে আমরা ইজিলি হচ্ছে বি আর এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। মানে এইচ বলতে এখানে ওয়াই বোঝাচ্ছে আর কি। সো এখানে হচ্ছে যে ইকুয়েশন গুলা, দুইটা ইকুয়েশন, যে এ এর একটা ইকুয়েশন আর পি এর একটা ইকুয়েশন, এই দুইটার ভ্যালু যেহেতু আমরা জানি, সো এখান থেকে বি আর এইচ এর ফাংশন আকারে লিখে আমরা দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন ইজিলি সলভ করতে পারবো। কোয়াড্রেটিক ইকুয়েশন, সো একটা ভ্যালু আমরা মানে রিডান্ডেন্ট মানে ওটা ইগনোর করবো। সো ফাইনালি যেটা আমার ভ্যালু আসছে, তো এখান থেকে হচ্ছে বি এর ভ্যালুটা বের করতে পারবো যদি ওয়াই জেনে যায়। ঠিক আছে, আর বেড স্লোপ মানে এস এর যেটা ফাংশন ছিল এটা হচ্ছে এই ফর্মুলাটা, f5/3। এখানে হচ্ছে মানে এটা এম্পিরিক্যাল ফর্মুলা। সো এটাকে হচ্ছে 1 ইন এত আকারে প্রকাশ করব। সো বেড স্লোপটা হচ্ছে 1 in 616। সো এটাই হচ্ছে মূলত আমার ডিজাইন, এই বি, এস আর ওয়াই, এই তিনটা প্যারামিটার জানলে হচ্ছে আমার ডিজাইনটা হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা আইডিয়াল ক্রস সেকশন ডিজাইন। আহ এখানে এই কোর্সে কিন্তু মানে থিওরি অনেক বেশি আর কি। সো থিওরি গুলো একটু দেখিস আর কি যেগুলো লিখছি। সো এখানে হচ্ছে যে থিওরি আছে এখানে মেনলি, এই থিওরিটা রিপিট হয়েছে, এটা আগে দেখাইছিলাম আমাদের নর্থ ইস্টার্ন। এখানে এগুলা যদি কোনো কনফিউশন থাকে বা বুঝছ না তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, থিওরি গুলো এখন লিখতেছি। আচ্ছা, এখানে একটা নিউ টাইপ অফ ম্যাথ আছে, ম্যাথ 7C। এখানে ইরিগেশন শিডিউলিং এর উপর ম্যাথ।
ইরিগেশন শিডিউলিং এর কোনো ম্যাথ তো এখনো পর্যন্ত আমরা দেখি নাই। সো দ্যাটস নিউ। সো এখানে হচ্ছে তাইলে বলছে যে আমার মানে এপ্রিল মাসের জন্য এভারেজ সানশাইন আওয়ার 9.1, এটা প্রয়োজন নাই। সো বলছে যে 3rd, 9th আর 18th এপ্রিলে হচ্ছে আমার 5, 4, 10 মিলিমিটার ইফেক্টিভ রেইনফল হয়েছে। ইফেক্টিভ রেইনফল মানে হচ্ছে যে রেইনফলটা আমার ক্রপের কাজে আসছে, ওইটা হচ্ছে ইফেক্টিভ রেইনফল। সো তাইলে এখানে ফিল্ড ক্যাপাসিটি দেয়া আছে, পার্মানেন্ট রুটিং পয়েন্ট দেয়া আছে, ড্রাই ডেন্সিটি অফ সয়েল দেয়া আছে, ইফেক্টিভ রুট ডেপথ ডিএল ভ্যালু দেয়া আছে, কনজাম্পটিভ বীজ দেয়া আছে। এখন বলছে যে শিডিউল দ্য নেক্সট 3 ইরিগেশনস রিকোয়ার্ড স্টার্টিং ফ্রম 3rd of March। মানে 3 মার্চ থেকে শুরু করে আমার কখন কখন নেক্সট 3টা ইরিগেশন কি ডেটে দিতে হবে, ওইটা হচ্ছে আমাকে এখান থেকে বের করতে হবে, গিভেন আমার এই ইনফরমেশন গুলো দেয়া আছে। সো এখানে জাস্ট সিম্পলি একটা জিনিস বলি যে কনজাম্পটিভ ইউজ যেটা আছে 20 মিলিমিটার, ঠিক আছে, ওইটা হচ্ছে প্রতিদিন হচ্ছে, মানে এই পরিমাণ ইউজ হচ্ছে। এখন যদি কোনো একটা দিনে ধর এখানে 20 মিলিমিটার ডেইলি আমার কনজাম্পটিভ ইউজ, মানে প্রতিদিন হচ্ছে ক্রপের ইভাপো ট্রান্সপাইরেশনের জন্য 20 মিলিমিটার ওয়াটার ইউজ হয়ে যায়। এখন কোনো একটা দিন যদি ধর 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে তখন তো আমার 20 মিলিমিটার পানি দিতে হবে না, কারণ 5 মিলিমিটার যেহেতু বৃষ্টি হয়েছে, তার মানে আমি ওই দিন আসলে আমার 20 - 5 মানে হচ্ছে 15 মিলিমিটার ইরিগেট করলেই হয়ে যাচ্ছে, তাই না? বিকজ 5 মিলিমিটার তো আমার ইফেক্টিভ রেইনফল আছে, মানে রেইনফল দিয়েই ওটা ইউজ হয়ে গেছে। সো ওই দিন তো আসলে আমার 20 মিলিমিটার ইরিগেশন দেওয়ার দরকার নাই। এটাই হচ্ছে মানে এখানে মেইন কনসেপ্ট আর কি। যেদিন এই যে 3rd, 9th আর 18th যেদিন যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট আসবে, আর বাকি সব দিন এই যে 20 মিলিমিটার যেটা ইউজ হয়েছে কনসাম্পটিভ ডেইলি কনসাম্পটিভ ইউজ, ওইটা ইউজ করবো। সো তাইলে যদি দেখি আমরা এখানে 7C। সো এখানে হচ্ছে আগে আমি মানে এগুলো সব বের করছি আমার স্টুডেন্ট আইডি ইউজ করে। তারপরে হচ্ছে যে এখানে অ্যাভেলেবল ওয়াটার যেটা ছিল সেখান থেকে রেডিলি অ্যাভেলেবল ওয়াটার, সেখান থেকে হচ্ছে যে আহ, এই টাইপের একটা ম্যাথ সার্চ করাইছিল আর কি, যে অ্যাভেলেবল ওয়াটারটা কি ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট রুটিং পয়েন্ট মাইনাস করলে যে ময়েশ্চারটা থাকবে সেটা হচ্ছে অ্যাভেলেবল ওয়াটার। এখন পুরোটা এখানে রেডিলি অ্যাভেলেবল না, রেডিলি অ্যাভেলেবল হচ্ছে এটার 80%, সো 0.8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যদি ফিল্ড যেটা ময়েশ্চার ছিল ফিল্ড ক্যাপাসিটি সেটা থেকে যদি এই রেডিলি অ্যাভেলেবল ওয়াটারটা মাইনাস করি, সেক্ষেত্রে হচ্ছে আমি অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা পাবো। তারপর ওই যে আগের যে সূত্র ছিল গামা ডি বাই গামা ডাব্লিউ ইন্টু, এখানে হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি থেকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা মাইনাস করবো, ঠিক আছে। So, এটা করলে হচ্ছে আমার ডেপথ অফ ময়েশ্চার, রুট জোনে কি পরিমাণ ময়েশ্চার লাগতেছে সেটা হচ্ছে আমি আগে ক্যালকুলেট করছি, 10.37 সেন্টিমিটার ময়েশ্চার লাগতেছে। সো তাইলে হচ্ছে এখন 3rd মার্চ থেকে আমি শুরু করতেছি, মানে আমি ধরে নিচ্ছি যে 3rd মার্চে হচ্ছে 10.37 ছিল, এখন আস্তে আস্তে হচ্ছে এটা কমতে থাকবে, কারণ আমার ক্রপ তো হচ্ছে পানি ইউজ করতেছে, তাই না? সো আস্তে আস্তে এটা কমতে থাকবে, যখন এটা একদম কমে যাবে তখন হচ্ছে আমরা আবার ইরিগেশন দিব। সো 3rd মার্চে দেখ এখানে হচ্ছে মানে 2 - 0.5 কেন করছি, কারণ 2 হচ্ছে ওর ডেইলি কনজামটিভ ইউজ, কিন্তু ওখানে হচ্ছে 0.5 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে 3rd মার্চে। সো এই জন্য হচ্ছে যে 2 থেকে 0.5 মাইনাস করছি, মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার আমার পানি দেওয়া লাগবে 3rd মার্চে। তাইলে আমি 10.37 থেকে যদি মাইনাস করি তাহলে আরো 8.87 সেন্টিমিটার বাকি আছে। এখন প্রতিদিন যদি, তারপরে তো আর বৃষ্টি হয় না, মানে 9th মার্চ মনে হয়েছে। সো এর আগ পর্যন্ত যদি প্রতিদিন 2 দিয়ে করে যায় তাহলে হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আসতেছে যে আহ, আসতেছে হচ্ছে 4.45, তার মানে হচ্ছে যেটা বলছিলাম যে অলওয়েজ এটা লোয়ার রাউন্ডিং হবে, সো এখানে 4 ডেজ, তার মানে 4 দিন পর আমি ইরিগেশন দিব। 3rd মার্চ, 4, 5, 6, 7, 4 দিন গেল, তারপর হচ্ছে তাহলে নেক্সট ইরিগেশনটা দিচ্ছি আমি 8th অফ মার্চ। ওকে, তারপর হচ্ছে 9th মার্চ হচ্ছে আবার বৃষ্টি হয়েছে, এবং ওই দিন বৃষ্টি হয়েছে 0.4, তাহলে 2 থেকে এই যে সেম আগে নেবে 0.4 মাইনাস করছি তাহলে 1.76, তাহলে রিমেইনিং কি পরিমাণ আছে, যে টোটাল 10.37 থেকে যদি এটা মাইনাস করি 8.77। তারপরে হচ্ছে এই যে 2 সেন্টিমিটার করে ডেইলি কনজিউম হচ্ছে, সো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আবার 4 দিন আসছে, তার মানে হচ্ছে আরো 4 দিন পরে আমি সেকেন্ড ইরিগেশনটা দিব, মানে 14th অফ মার্চ, 9, 10, 11, 12, ঠিক আছে। 9 তারিখে যেহেতু আমি হিসাব করতেছি, মানে 9 তারিখ তো আগে হিসাব করে ফেলছি, এই যে বৃষ্টি হয়েছে, মানে 9-এর পরে আরো 4 দিন, ঠিক আছে। তার মানে 10, 11, 12, 13, মানে হচ্ছে যে 14,
মার্চে হচ্ছে সেকেন্ড ইরিগেশনটা লাগবে। তারপর হচ্ছে এখানে থার্ড ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে যে বলছে যে এখানে মানে 15, 16, 17 মার্চে কোনো বৃষ্টি হয় নাই। ঠিক আছে, তার মানে ওই ওই দুই হচ্ছে মানে দুই 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 করে কমতে থাকবে, মানে হচ্ছে 6 সেন্টিমিটার, 3 × 2। কিন্তু 18 মার্চে হচ্ছে আবার বৃষ্টি হয়েছে 1 সেন্টিমিটার। সো তাইলে এখানে ওয়াটার কনজিউম হবে 1 - হবে 1 সেন্টিমিটার টোটাল। ঠিক আছে, তাইলে হচ্ছে এখানে 6 + 1 7, সো 10.37 থেকে এই 7টা মাইনাস করলে এটা বাকি আছে। এখন এই যেটা বাকি আছে, এটা তো আবার দুই দিক করে কনজিউম হয়ে থাকবে, সো দুই দিয়ে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে 1.685 আসছে। তার মানে লোয়ার রাইডিং করলে হচ্ছে একদিন। তার মানে হচ্ছে যে এই 18 মার্চের পরে আরো একদিন মানে ইরিগেশন না দিলে হবে। সো 19 মার্চ, ওকে। সো 20 মার্চে গিয়ে আমরা থার্ড এন্ড ফাইনাল ইরিগেশন দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে একটু কনসেপ্চুয়াল আর কি, বাট ওই যে মেইন যেটা জিনিস বলছিলাম ওইটা বুঝলেই আর কি এটা বুঝতে সমস্যা হবে না। এই যখন বৃষ্টি হবে তখন হচ্ছে যে আমি এটা মাইনাস করে দেবো। সো এটা একটা নিউ টাইপ অফ ম্যাথ ছিল, মানে এই ধরনের ইরিগেশনের ম্যাথ মানে ইম্পর্টেন্ট, সো লাস্ট বার। আচ্ছা, তো এখানে এই যে এই ম্যাথটা, এখানে দেখ ওই আগের ম্যাথটাই দিছে। এটা বলছিলাম বারবার রিপিট হয় 20 মার্কসের জন্য। এখানে বলছে যে এই যে স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েল যেটা আছে মানে ইসি যেটা দেওয়া আছে 25% রিডাকশন। ঠিক আছে, এটা হচ্ছে ইরিগেশন ওয়াটার 1.2। সো এখান থেকে হচ্ছে আমি মানে লিচিং রিকোয়ারমেন্টটা ইজিলি বের করতে পারি। আর এখানে আবার ইভাপোট্রান্সপিরেশন লসও দিয়ে দিছে। ঠিক আছে, সো এখানে কি পরিমাণ ওয়াটার অ্যাপ্লাই করতে হবে সেটা বের করতে বলছে। আর কর্নারে থাকে। আর আমার কাছে এই যে সবগুলো প্ল্যান্টের নাম বলে দিচ্ছে, এই যে পটেটো, এগ প্ল্যান্ট, গ্রিন চিলি, ক্যাবেজ, এই ক্রপ গুলো আছে আর কি। তো আমি কোনটা হচ্ছে কোথায় দিব, তো এটা স্যার যেটা বলছিলেন যে আমার সোর্সের কাছাকাছি অলওয়েজ ভেজিটেবল গুলা সোর্সের কাছাকাছি রাখতে হবে। ঠিক আছে, সো এখানে ভেজিটেবল টাইপের যেগুলো আছে, তারপর বেনানা তো আমরা জানি সোর্সের কাছাকাছি থাকে। সো এখানে ওয়ান দিয়ে মানে এইগুলো বোঝানো হচ্ছে। তো মাঝখানে থাকলে হচ্ছে এই সোর্সের আশেপাশে হচ্ছে ওয়ানের ক্রপ গুলা থাকবে। আর সবচেয়ে দূরে থাকবে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা পানিতে ডুবাই রাখি। ঠিক আছে, ওগুলো হচ্ছে সবচেয়ে দূরে থাকবে। সো মানে হচ্ছে রাইস, সুগার কেন, এগুলো হচ্ছে আমরা পানি পন্ডিং করে রাখি। সো এই থ্রিতে যেগুলো আছে মানে সবচেয়ে দূরে আছে সোর্স থেকে, এগুলো হচ্ছে রাইস, সুগার কেন। আর উইটটা হচ্ছে মানে মিডিয়াম, এটার ওয়াটার রিকোয়ারমেন্ট রাইস থেকে কম, কিন্তু আবার মানে ভেজিটেবল আর রাইসের মাঝখানে আছে আর কি এটার ওয়াটার রিকোয়ারমেন্ট। এই জন্য হচ্ছে আমরা মাঝখানে বসানোকে উইট দিব আর কি। যদি কর্নারে থাকে তাহলে অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকম হবে। এটা জাস্ট টেন্টেটিভ একটা মানে ডায়াগ্রাম ড্র করতে বলছে। আর মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই যে আমার ভেজিটেবল গুলো সবসময় সোর্সের কাছাকাছি থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে উইট বা এই টাইপের যেগুলো আছে, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে আমার পন্ডিং করে রাখতে হবে যেমন রাইস, সুগার, সব দূরে থাকবে। এখানে হচ্ছে যে এই যে লিচিং রিকোয়ারমেন্টের যেটা সেম আগের মতো, এই যে 2 টাইমস এসি করে হচ্ছে 6% বের করছে। আর নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা বলছিলাম, এটা কি, এটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ থেকে ওই ইফেক্টিভ রেইনফলটা মাইনাস করে, মানে এত সময় যেটা দেখাইলাম। সো তাইলে এখানে ইফেক্টিভ রেইনফল ছিল 10 মিলিমিটার, সেটা মাইনাস করে এরকম পাইছি। এখন মানে বলছিলাম যে লিচিং রিকোয়ারমেন্টটা আসলে কি, মানে এনআইআর এর এত পার্সেন্ট মানে এক্সট্রা ওয়াটার এড করতে হবে। তো তাইলে হচ্ছে আমি এই যে 10.33 যেটা এনআইআর পাইছি ওইটার 6% এক্সট্রা এড করে দিলাম, 10.95। সেখান থেকে হচ্ছে আমি ফিল্ড এফআইআর কিভাবে বের করবো, জাস্ট মানে এফিসিয়েন্সি যেটা আছে, অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওটা দিয়ে ডিভাইড করলে হচ্ছে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা সিম্পল আগেরটার মতো। আহ আই গেস আরেকটা মিটিং খুলতে হবে মেবি। 6 মিনিট আছে, দেখি শেষ হয় নাকি। শেষ হয়ে যাচ্ছে, বেশি বাকি নাই। আচ্ছা, এখানে হচ্ছে যে তাইলে এখানে এই ম্যাটটা হচ্ছে আমার সিটিতে ছিল আর কি। এখানে লেখা আছে BCT2, আমি লিখছিলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আহ এই এই ভ্যালুগুলো দেওয়া আছে, যে পার্মানেন্ট উইটিং পয়েন্ট, এই ভ্যালুগুলো দেওয়া আছে। 50% ডিপ্রেশন। সো এটা জাস্ট সিম্পল ম্যাথ। মানে ওই আগে যেটা দেখাইছিলাম ওখানে হচ্ছে 35% ছিল, এখানে জাস্ট 5%। ঠিক আছে, যে গামা ডিডি বাই গামা রেবের সাথে 5% করলেই হচ্ছে আমরা তারপর এখান থেকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্টটা বের করবো। আর ফ্রিকোয়েন্সিটা কিভাবে, এই যে আমরা কি পরিমাণ
মানে ওয়াটার লাগতেছে 15 সেন্টিমিটার রিকোয়ারমেন্ট। আর ডেইলি আমার মানে কনজামটিভ ইউজটা কি 2.5 সেন্টিমিটার করে কনজিউম হচ্ছে ডেইলি। এটা হচ্ছে 2.5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 6 ডেজ, লোয়ার রাউন্ডিং করে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে এখানে। এই যে এটা আরেকটা নিউ টাইপ অফ ম্যাথ, এই ম্যাথটা এখনো আসে নাই। সো এটা হচ্ছে যে বলছে এখানে টোটাল 1500 হেক্টর মানে এরিয়া আছে, কালচারেবল কমান্ড এরিয়া। এটা আমরা সিসিএ বলি, ঠিক আছে? সিসিএ মিনস কালচারেবল কমান্ড এরিয়া। এখানে ইনফিনিটি না, আসলে এখানে ইন্টেন্সিটি হবে, ঠিক আছে? এটা ভুল করে ইনফিনিটি দিচ্ছি, এটা হবে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর ক্রপ is 45%, বি is 40%। তার মানে হচ্ছে ইন্টেন্সিটি মানে আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে মানে আমার ক্রপ এ একটা আছে, এটা হচ্ছে টোটাল যে আমার 1500 হেক্টর আছে, এটা 45% হচ্ছে ক্রপ এ চাষ করা হবে, আর 40% হচ্ছে ক্রপ বি চাষ করা হবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস এখানে যেটা বলছে যে কোর পিরিয়ড, কোর মানে হচ্ছে আমার পিক যেটা ডিমান্ড থাকে, মানে একদম ফার্স্টে আমি যখন ইরিগেশন দিব তখন হচ্ছে এটা পিক ডিমান্ড। কোর মানে মানে বোঝাচ্ছে যে আসলে ম্যাক্সিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম আমার আহ, এই যে কোর ডেপথ 10 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, মানে ম্যাক্সিমাম এই ডেপথের ওয়াটারটা হচ্ছে আমার লাগবে। সো এই ম্যাক্সিমামটা ধরেই ইউজুয়ালি আমরা ডিসচার্জ মানে ডিজাইন করি। মানে ওয়াটার কোর্স মানে কি, ওয়াটার কোর্স মানে হচ্ছে যে ফার্মার নিজস্ব খরচে মানে ছোট ছোট মানে নালার মতো যেগুলা দিয়ে পানিগুলা নিয়ে যায় আর কি ফিল্ডে। সো ওই ওয়াটার কোর্সে আমার কি পরিমাণ ডিসচার্জ লাগবে সেটা এখানে জানতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এখানে মানে এমএটা কিভাবে করব, এটা হচ্ছে প্রথমে যেহেতু ইন্টেন্সিটি আছে তার মানে হচ্ছে আমরা জাস্ট টোটাল এরিয়ার 45% করে, মানে ক্রপ এ কত হেক্টর জুড়ে চাষ হয়েছে, ক্রপ বি কত হেক্টর জুড়ে চাষ হয়েছে, এটা 40% ছিল, 40% করে এটা পাইছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ডলি হচ্ছে যে আমার ডিউটি বের করতে হবে, ঠিক আছে? ডিউটি মানে কি ছিল, ডিউটি ডেল্টা সমান ছিল 8.64 বি বাই ডিউটি, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার, এখানে কিন্তু আমার এই বি আর ডেল্টার ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে এখানে বলছে যে পিরিয়ড দেওয়া আছে মানে 20 ডেজ আর 15 ডেজ পর পিরিয়ড, আর পর ডেপথ দেওয়া আছে, যেমন 20 আর 15 এগুলো হচ্ছে বি এর ভ্যালু, ঠিক আছে? আর ডেল্টার ভ্যালু যেটা ছিল সেটা ছিল একটা ডেপথ, মানে কি পরিমাণ ওয়াটার লাগবে ক্রপটাকে ম্যাচিওর করার জন্য। সো এই যে ডেপথ দুইটা দিয়ে দিছে, এই যে এগুলো আসলে ডেল্টার ভ্যালু, ঠিক আছে? সো আমরা তাইলে ইজিলি ডিটি আর ডেল্টার ফর্মুলা ইউজ করে আমরা ডিটিটা বের করে ফেলতে পারবো। সো এখানে হচ্ছে এই জিনিসটাই করছি, যে ডিউটি ফর ক্রপ এ ইজ 8.64 বি বাই ডেল্টা, ঠিক আছে? সেখান থেকে আমি ডিউটির একক হচ্ছে হেক্টর পার মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? So সেখান থেকে হচ্ছে আমি দুইটা ক্রপের জন্যই সিমিলার কাজ করছি, যে প্রথমে আমি ইন্টেন্সিটি থেকে এরিয়াটা বের করছি, তারপর হচ্ছে ডিউটি বের করছি। এখন আমার বলতেছে যে ডিসচার্জটা কি। এখন ডিউটি সমান কি ছিল, ডিউটি সমান ছিল একটা সার্টেন এরিয়া ডিভাইডেড বাই সার্টেন ডিসচার্জ। সো আমরা যদি ডিসচার্জ বের করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এরিয়া ডিভাইডেড বাই ডিউটি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ডিজাইন ডিসচার্জ বা কিউ। সো আমি ক্রপ এর জন্য মানে এটা তো বুঝতেই পারতেছি যে হেক্টর পার মিটার কিউব পার সেকেন্ড নিচে ডিসচার্জ আছে। তো আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এরিয়া ডিভাইডেড বাই ডিউটি, এটাই হচ্ছে আমার ডিসচার্জ। এখান থেকে যদি ডিসচার্জটা বের করি, দুইটা ক্রপের জন্য আমি ডিসচার্জটা বের করবো, যে এরিয়া তো আগে বের করছি পার্সেন্টেজ করে, আর ডিউটি এখানে ফর্মুলা ইউজ করে, ডেল্টার ফর্মুলা ইউজ করে বের করলাম। সো এরিয়া বাই ডিউটি যদি করি তাহলে হচ্ছে এখান থেকে ডিসচার্জ গুলা পাচ্ছি। এখন দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ওইটা ধরেই তো আমরা ডিজাইন করবো। সো এখানে 0.74 যেহেতু বড় আসছে, সো আমার ডিজাইন ডিসচার্জ is larger of the two values, which is 0.74 meter cube per second. আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে C2H2 ওয়াটার, ঠিক আছে? C2H2, আচ্ছা, মিটিংটা অলমোস্ট এন্ড হয়ে গেছে, জাস্ট সামান্য কিছু একটা পোর্শন বাকি আছে। সো আই গেস আরেকটা মিটিং মানে ওপেন করার আর কি, শেষ হয়ে যাবে। Okay. আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে C2H2 ওয়াটার, এটা হচ্ছে আগে একটা ক্লাসিফিকেশন দেখাইছিলাম না স্লাইডে, ওখানে হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন আছে। তো একটা হচ্ছে এই স্লাইডের লাস্টে আছে, একটা এই স্লাইডের ফার্স্টে আছে। এই যে এই দুইটা টেবিল, ঠিক আছে?
ফার্স্টটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা ছিল ওইটার উপর ভিত্তি করে হচ্ছে চারটা ভাগে ভাগ করছি। তো এখানে এই যে 100 to 250, 250 to 750 মিলি এমএইচওএস পার সেন্টিমিটার। সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে চারটা ভাগে ভাগ করতেছি। C1 মানে হচ্ছে কন্ডাক্টিভিটি কম। কন্ডাক্টিভিটি কম মানে আসলে কি মানে হচ্ছে স্যালাইনিটি কম, কারণ যত বেশি সল্ট থাকবে কন্ডাক্টিভিটি তত বেশি হবে। সো C1 মানে হচ্ছে লো স্যালাইন ওয়াটার। C4 মানে হচ্ছে ভেরি হাই। ঠিক আছে, আর C2 আর C3 এগুলোর মাঝখানে আছে। এবং এগুলো কখন কোথায় মানে ইউজ করা যাবে সেগুলো এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। সো এই টেবিলটা একটু দেখিস। এটার উপর ডিপেন্ড করে এই ভ্যালুগুলো একটু মনে রাখিস শেষগুলো। অনেক সময় কোয়েশ্চেন আছে যে ক্লাসিফাই করতে দেয়, একটা ওয়াটার প্রপার্টিস দিয়ে দিল, এটা C1S2 নাকি C2S4 নাকি C3S2 কোনটা, এটা ক্লাসিফাই এবং কোথায় ইউজ করা যাবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে এই দুটি টেবিল থেকে বুঝতে পারবো। প্রথমে তো বললাম এটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর বেস করে সি এর ক্লাসিফিকেশন গুলো, আর এস এর ক্লাসিফিকেশন যেগুলো আছে সেটা হচ্ছে এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, এসিআর যেটা দেখাইছিলাম ওইটার উপর বেস করে হচ্ছে S1 S2 S3 S4। S1 মানে হচ্ছে লো সোডিয়াম, S4 মানে হচ্ছে ভেরি হাই সোডিয়াম। সো C2S2 মানে হচ্ছে দুইটাই কন্ডাক্টিভিটিও আমার মিডিয়াম রেঞ্জ আছে, সোডিয়ামও মিডিয়াম রেঞ্জ আছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে C2S2। আর সোডিয়াম মানে ক্যালকুলেশনের এসিআর ছাড়াও আরো দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইএসপি আর একটা হচ্ছে যে এই যে সোডিয়াম পার্সেন্টেজ। ঠিক আছে, So, এটা হচ্ছে জাস্ট ফর্মুলাতে মানে কনসেন্ট্রেশন গুলা ইনপুট করলেই হয়ে যাবে। মেইনলি হচ্ছে আমরা এটাই ইউজ করি যে এসিআর, বাট এই দুইটা স্লাইডে দেওয়া আছে, so একটু দেখে নিচ্ছি। তো এটা ছিল মানে এই যে C2H2 ওয়াটার। ইফ্লোরেসেন্সটা কি এটা আমি ডিটেইলে লিখছি, মানে আমার সলভে ডিটেইলে লেখা আছে, পড়লে বুঝতে পারবে। তো মানে এটা হচ্ছে যে মানে এখান থেকে যখন মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল অনেক উপরে উঠে আসে তখন কি হয়, তখন মানে ওই রুট জোনটা প্ল্যান্টেড রুট জোনটা হচ্ছে এই যে ক্যাপিলারি জোনে চলে যায়। ক্যাপিলারি জোনে হচ্ছে ওয়াটার উপরে, নর্মালি তো হচ্ছে উপর থেকে নিচে যায়, বাট ক্যাপিলারি জোনে হচ্ছে নিচ থেকে উপরে ক্যাপিলারি অ্যাকশনের কারণে উঠে আসে। ঠিক আছে, তো ওই গ্রাউন্ড ওয়াটার টেবিল উপরে উঠে যাওয়ার কারণে আমার হচ্ছে এই রুট জোনটা হচ্ছে ক্যাপিলারি জোনে চলে যায়, তখন হচ্ছে ওয়াটার গুলা উপরে উঠে আসে। তো ওয়াটারের সাথে সাথে যে সল্ট গুলো আছে ওইগুলোও সোয়েলের উপরে উঠে আসে, তখন ওখানে একটা মানে থিন একটা সল্টের লেয়ার তৈরি হয়, এবং প্ল্যান্টের রুট জোনেও মানে ওই সল্টের লেয়ারটা জমে যায়, যেখানে দেখা যায় যে আমার ক্রপের গ্রোথ অনেক হ্যাম্পার হয়। সো ওই ওই ফেনোমেননটাকে ইউট্রোফিল বলছে। আর এখানে আচ্ছা, এটা একটা নিউ টাইপ অফ ম্যাথ, এটাও লিচিং এর মানে, বাট লিচিং এর কনসেপ্ট ইউজ করে এটা করছে, বাট এখানে কিন্তু মানে স্লাইডের কোনো ফর্মুলা দিয়ে এই ম্যাথটা করা যাবে না। সো এই ম্যাথটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে এটা স্লাইডে দেওয়া আছে। সো এখানে হচ্ছে যে মানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যে এটা লাগবে না। মেইন ইনফরমেশন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইভাপোরেশন, এটা 11 সেন্টিমিটার। এটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দেওয়া আছে, কি পরিমাণ সয়েল সল্ট অ্যাকুমুলেশন দ্বারা এফেক্ট হচ্ছে এটা দেওয়া আছে, বাল্ক ডেন্সিটি দেওয়া আছে, স্যাচুরেশন পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তো এই জাস্ট ভ্যালুগুলা মানে আমি যে ফর্মুলা ইউজ করছি ওইটাতে জাস্ট হচ্ছে প্লাগ ইন করলেই মানে এই জিনিসটা পেয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে এটা। এটা কিসের মানে কি বের করতে বলছে এখানে, চেঞ্জ ইন স্যালাইনিটি, মানে স্যালাইনিটিতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। এটা আসলে ওই ফেনোমেননটাই মানে ইভাপোরেশন, আমি যেটা বললাম যে ওয়াটার উপরে উঠে আসবে মানে তখন হচ্ছে এটা ইভাপোরেট হয়ে যাবে। সো এই জিনিসটার কারণে আমার স্যালাইনিটিতে একটা চেঞ্জ আসবে। সো চেঞ্জটা কি পরিমাণ চেঞ্জ হবে ওইটা হচ্ছে যে এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো। এখানে ডিজিটা হচ্ছে আহ এই যেখানে সব পরিচয় দেওয়া আছে, ডেপথ অফ গ্রাউন্ড ওয়াটার ইভাপোরেটেড, ডেপথ অফ সয়েল ইনফ্লুয়েন্সড, ডেন্সিটি অফ সয়েল, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ গ্রাউন্ড ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার, স্যাচুরেশন পার্সেন্টেজ। সো এই সবগুলো ভ্যালু যদি আমি এই ফর্মুলায় প্লাগ ইন করি তাহলে হচ্ছে এই ভ্যালুটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এইটাই মানে আমার answer। বাট এই ফর্মুলাটা কিন্তু কোথাও দেওয়া নাই, মানে এই বইতেও নাই, আবার এতে নাই, অনেক মানে রিসার্চ করে এটা বের করতে হয়েছে মানে নেট টেট ইয়ে করে। সো আরেকটা হচ্ছে যে এখানে ফ্ল্যাট থেকে অলওয়েজ একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনটা অলওয়েজ মানে ইউজুয়ালি ফ্ল্যাট থেকে থাকে। ফ্ল্যাট হচ্ছে এই যে লাস্টের লেকচার 12 আর 13 আছে। সো এখানে এগুলো তো থিওরিটিক্যাল কোশ্চেন। আহ এই জিনিসটা হচ্ছে সিলেবাসে নাই আর কি, এটা একটা ডেরিভেশন। বাদল স্যার হচ্ছে কখনোই ডেরিভেশন দিবে না, এটা মানে একদম শিওর আর কি। বাট আর এটা স্যারের স্লাইডও নাই। সো
আর এখানে একটা ম্যাথ আছে পার্সিয়ান উইলের। এটা একদম মানে সিম্পল ম্যাথ। বলতেছে যে একটা পার্সিয়ান উইল ডিসচার্জ দেওয়া আছে, কত ঘন্টা ডিসচার্জ করে সেটা দেওয়া আছে, আর কমান্ডেড এরিয়া দেওয়া আছে, মানে কমান্ডেড এরিয়াটা বের করতে বলছে। দেওয়া আছে হচ্ছে যে ডেপথ অফ ইরিগেশন, ইরিগেশন ইন্টারভাল। সো এই ম্যাথটা যদি দেখি, এখানে হচ্ছে এই যে 11,000 লিটার পার আওয়ার মাল্টিপ্লাইড বাই প্রতিদিন হচ্ছে 8 ঘন্টা, সো 8 আওয়ার পার ডে। আচ্ছা, সো মাল্টিপ্লাই করলে হচ্ছে আমি লিটার পার ডে হচ্ছে মানে আমার কি পরিমাণ ওয়াটার প্রতিদিন মানে ডিসচার্জ হচ্ছে সেটা বের করছি। সো তারপর হচ্ছে ইরিগেশন ইন্টারভাল বলছে যে 15 দিন। So, 15 একদিনে যদি এটা হয় তাহলে 15 দিনে জাস্ট মাল্টিপ্লাই করলে হচ্ছে ইরিগেশন ইন্টারভালে আমার কি পরিমাণ ওয়াটার ডিসচার্জ হচ্ছে সেটা পেয়ে যাচ্ছে। তাইলে হচ্ছে কমান্ড এরিয়াটা তাইলে কি হবে, এই ভলিউমকে আমি যদি আহ আমার যে ডেপথ দেয়া আছে, এই যে ডেপথ অফ ইরিগেশন, ভলিউমটাকে যদি আমি ডেপথ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আমি কমান্ডেড এরিয়াটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এই ভলিউমটাকে জাস্ট আমি লিটারে ছিল মিটার কিউবে নিয়ে গিয়ে একটা মিটারে নিয়ে গেছে, তো এখান থেকে মিটার স্কোয়ার তারপর হেক্টর, এটা হচ্ছে আমার কমান্ডেড এরিয়া। এটা একদম সিম্পল, এখানে বুঝতে পারবেন। এরকম কিছু মানে অনেক মানে ভেরিয়েশন করে ম্যাথ দেয় আর কি, মানে স্লাইড থেকে আসলে থিওরি গুলা মানে স্লাইড থেকে হুবহু দেয় না। আচ্ছা, এখানে হচ্ছে যে কোশ্চেনটা মেবি আমি এখানে অ্যাড করে নাই, ভুল করি। 5 নম্বরটা। আচ্ছা, তোদের কাছে যদি কোশ্চেন থাকে সেখানে দেখতে পারিস। আছে এখানে আমি ভুল করে মানে 17-18 5 নম্বর কোশ্চেনের পিকচারটা এড করে নাই, এড করে দিতে হবে। আচ্ছা, তো হচ্ছে এখানে হচ্ছে যে এই ম্যাথটাতে, আচ্ছা এটা তো হচ্ছে ওই একটা দেখাইছিলাম না ওই ম্যাথে, একটা এই যে এভাবে প্রথমে রেশিও বের করে পোরোসিটি বাই ফিল্ড ক্যাপাসিটি, ওখান থেকে হচ্ছে এই রেশিও বের করে হচ্ছে এই ম্যাথটা ভলিউম দিয়ে এফিসিয়েন্সি। এই সেম ম্যাথ আগে একটা করছি, জাস্ট এখানে ভ্যালু গুলো লিখতে। ঠিক আছে, এটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে গার্গের বইয়ের একটা ম্যাথ দেখাইছিলাম, এই যে এখানে আছে এফিসিয়েন্সি বের করছি যে ওই ম্যাথটাই। ঠিক আছে, সো এখানে হচ্ছে সেম ম্যাথ মানে আগেও ছিল, তারপরে আমি এটা মানে করে দিচ্ছি আর কি মানে। আর এখানে হচ্ছে এটা একদম সিম্পল ম্যাথ, এখানে জাস্ট ডিউটি দেয়া আছে, বি দেয়া আছে, মানে বেস পিরিয়ড, বি মানে হচ্ছে বেস পিরিয়ড। সো এখান থেকে হচ্ছে ডেল্টা বের করতে বলছে, সো এটা জাস্ট এই ফর্মুলাতে প্লাগ ইন করলেই হচ্ছে ডেল্টা পিরিয়ডটা বের হয়ে যাবে। আর এটা হচ্ছে স্লাইডের ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডের ম্যাথ। সো এটা হচ্ছে ছিল হচ্ছে এরকম, মানে 4টা এফিসিয়েন্সি বের করতে বলছিল স্লাইডে একটা ম্যাথে। কনভেন্স এফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, স্টোরেজ এফিসিয়েন্সি আর ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। এখানে এক্সট্রাকশন লেভেলটা 50% আছে। সো এটা হচ্ছে মানে ওই স্লাইডে স্যার করাইছিল আর কি। ওইভাবেই মানে এই জিনিসটা করছে। এই ম্যাথটাও দেখ এখন কিন্তু আস্তে আস্তে রিপিট হচ্ছে এটা। এই যে আগে একটা দেখাইছিলাম যে মানে ওই টোটাল একটা এরিয়া থাকে, ওখান থেকে হচ্ছে দুইটা ক্রপের জন্য মানে এই যে এখানে বলতেছে একটা ক্রপ বলতেছে রবি আর একটা বলতেছে খরিফ। So, এই দুইটার এরিয়া দেওয়া আছে, আবার এখানে ডিউটিও দিয়ে দেওয়া আছে। আগে তো আমাদের ডিউটি বের করতে হয়েছিল তাই না, ডেল্টা আর ডি এর ভ্যালু থেকে, বাট এখানে ডিউটিটা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে। সো এখানে আমি এরিয়া ডিভাইডেড বাই ডিউটি করলে হচ্ছে আমি ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে ম্যাক্সিমাম, ওইটা ধরে আমি ডিজাইন করবো। তারপর আরেকটা বলছে যে যদি আমার 10% অ্যালাউন্স ফর পিক ডিসটেন্স, তখন হচ্ছে কত হবে, মানে হচ্ছে মানে আমি এখানে যে ডিজাইন ডিসটেন্সটা পাবো ওইটা হচ্ছে 10% বাড়ায় নিতে হবে। ঠিক আছে, আর ইন্টেন্সিটিটা কি হবে, ইন্টেন্সিটিটা আগে বলছিলাম যে মানে এটা কতটুকু এরিয়া জুড়ে চাষ করতেছে ডিভাইডেড বাই টোটাল এরিয়া, মানে 5,000 ডিভাইডেড বাই 50,000, এটা হচ্ছে রবির ইন্টেন্সিটি। 5,000 না সরি, 5,000 বলছে যে বিল্ডিং আছে। ঠিক আছে, রবি চাষ করতেছে 25,000, তো 25,000 ডিভাইডেড বাই এই 50,000, মানে হচ্ছে রবি ইন্টেন্সিটি হচ্ছে 50% হবে। একইভাবে এই যে 24,000 কে যদি আমি 50,000 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে খরিফের ইন্টেন্সিটিটা পাবো। তো এখানে এই জিনিসগুলাই করা আছে। তো এখানে হচ্ছে ওই ম্যাথটা, এই যে স্লাইডের ম্যাথটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে স্লাইডের যে ম্যাথটা ছিল, যে 4টে মানে এফিসিয়েন্সি বের করা আর কি। ওইটা হচ্ছে মানে স্যার ক্লাসে করেছিল আর কি, এটা দেখলে বুঝতে পারবে। সিম্পল জিনিস, 4টে এফিসিয়েন্সি হচ্ছে ফর্মুলা ইউজ করে করছে। আর এখানে হচ্ছে যে
এই যে যেটা বললাম, এই যে এরিয়া বাই ডিউটি করলে হচ্ছে আমি ডিসচার্জটা পেয়ে যাচ্ছি। সেম জিনিস দুইটার ক্ষেত্রে করে আমি জাস্ট ম্যাক্সিমামটা নিচ্ছি। তারপর হচ্ছে এখানে 10% একটা অ্যালাউন্স ছিল, সো আমি 10% বাড়াই দিয়ে 8.8 হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আর ইন্টেন্সিটিটা হচ্ছে যেটা বললাম 25,000 বাই 50,000, 50% ফর রবি অ্যান্ড 48% ফর। তারপরে এখানে হচ্ছে এখানে যে বর্ডার ফ্লাডিং এর একটা ফর্মুলা আছে, ডিরাইভ করতে বলছে আর কি। এটা ডিরাইভেশন আমার মনে হয় না বাদল স্যার দিবে আর কি, তাও আমি ওখানে করে দেয়া আছে সবকিছু সলভে। আর এখানে হচ্ছে এখানে একটা ম্যাথ আছে, এই যে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। এই ম্যাথটা ওই যে মানে এই রুট জোন ডেপথ বা নেট ইরিগেশন গ্রোথ এই মোটামুটি সবগুলো ম্যাথই এই গার্গের বইতে আছে। সো কয়েকটা ম্যাথ নাই, যেমন এই ম্যাথটা আর কি হুবহু নাই, বাট এটা হচ্ছে যে ওই কনসেপ্ট ইউজ করে আসলে করা যাবে। ঠিক আছে, এই যে সি নম্বর ম্যাথটা এখানে দেখ কি করছি। এখানে বলছে যে 10 আওয়ার মানে একটা পাম্প অপারেট করতেছে 25 হেক্টর। এখানে 50% মানে ম্যানেজমেন্ট এলাউবল ডিপ্রেশন এমএডি এর ভ্যালু দিতে 50% বলা আছে। আর হচ্ছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি 20। আর এখানে বলছে যে মানে 20 সেন্টিমিটার পার মিটার। রুট জোন হচ্ছে দেয়া আছে, আর এখানে এফিসিয়েন্সি দুইটা দেয়া আছে, কনভেন্স আর অ্যাপ্লিকেশন। তো বলছে যে কনজাম্পটিভ ইউজ যদি 5 মিলিমিটার পার ডে হয়, তাহলে নেট ইরিগেশন, গ্রস ইরিগেশন, ইরিগেশন পিরিয়ড আর রিকোয়ার্ড ক্যাপাসিটি। রিকোয়ার্ড ক্যাপাসিটি মানে কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে, আর ইরিগেশন পিরিয়ড, এই চারটা ভ্যালু। এটা কিন্তু একটু ভেরিয়েশন করে দিছে, মানে বইয়ে কিন্তু এই টাইপের ম্যাথ আসলে নাই, মানে এই দুইটা আছে, বাট 3 আর 4 এর এগুলো নাই, এগুলো হচ্ছে এখানে। সো এটা কিভাবে বের করছে তাহলে দেখি। যে এটা হচ্ছে ডিরাইভেশনটা, এটা হচ্ছে লাগবে না, বাট যদি তোরা দেখতে চাস দেখতে পারিস, সবই এখানে অ্যাড করে দেওয়া আছে। আহ, এখানে হচ্ছে তাইলে যে গিভেন ডাটা গুলো এখানে দেওয়া আছে। সো আমি নেট ইরিগেশন রিকোয়ারমেন্টটা তাহলে কি হবে, এই যে এখানে রুট জোনের যেটা ডেপথ, ঠিক আছে, এটা মিটারে নিয়ে গিয়ে আমি হচ্ছে এটা মানে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে ভলিউমটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর প্রত্যেকটার জন্য কিন্তু আমি রিকোয়ার্ড ডিসচার্জ বের করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমার 10 ঘন্টা কাজ করতেছে, তার মানে আমার প্রতিদিন হচ্ছে 10 ইন্টু মানে 60 × 60 এত সেকেন্ড কাজ করতেছে। তো এই কি পরিমাণ অপারেট করতেছি এটা যদি আমি এটা তো একটা ভলিউম, তো এটাকে যদি আমি টাইম দিয়ে অপারেটিং টাইম দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমি ডিসচার্জটা পেয়ে যাবো না মিটার কিউব পার সেকেন্ডে। সো হচ্ছে এখান থেকে আমি প্রত্যেকটার জন্য ডিসচার্জ বের করতে পারবো। সো হচ্ছে নেট ইরিগেশন বের করলাম। তারপর হচ্ছে গ্রসটা আসলে কি হয়, মানে এফআইআরটা ছিল হচ্ছে এফআইআর মানে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটা ছিল হচ্ছে এনআইআর ডিভাইডেড বাই মানে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি যেটা। ঠিক আছে, আর গ্রসটা কি ছিল, গ্রসটা ছিল হচ্ছে এই এফআইআর কে যদি আমি এই যে কনভেন্স এফিসিয়েন্সি এনসি যেটা ওটা দিয়ে ভাগ করি। এখানে হচ্ছে এফআইআরটা আমার চাই নাই, চাইছে হচ্ছে ডাইরেক্ট মানে গ্রসটাই চাইছে আর কি। সো আমি তাইলে একবারই হচ্ছে মানে নিচে দুইটা এফিসিয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন আর কনভেন্স এটা এফিসিয়েন্সি দিয়ে নিচে ডিভাইড করে হচ্ছে গ্রসটা বের করে ফেলছি ইংরেজিটা থেকে। এখানে যদি ফিল্ড বলতো তাইলে জাস্ট মানে এনসি পোর্শনটা আসতো না, এনআইআর বাই এনএ এটা হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। ফিল্ডটাকে যদি আমি এনসি দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে গ্রসটা পাবো। তো এখন হচ্ছে যে বলছে যে আমার ইরিগেশন ইন্টারভাল বা ইরিগেশন পিরিয়ডটা কি হবে। সো যেটা বললাম যে এখানে আহ, এই যে এটা রুট জোন ডেপথ যেটা আছে 0.075, ওইটাকে মানে আমার কনজামটিভ ইউজ যেটা আছে মানে ডেইলি, এটা তো আমার এই পরিমাণ ময়েশ্চার আছে এভেলেবল। সো এখানে হচ্ছে যে আমার তাহলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার, তাহলে 75 সেন্টিমিটার কত, এটা জাস্ট মাল্টিপ্লাই করলে হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, ওইটা হচ্ছে ওই পরিমাণ ময়েশ্চার আছে। এখন মানে বলতেছে যে কতদিন পর পর ইরিগেশন দিতে হবে, তাহলে এটা কি করতে হবে, যে কনজামটিভ ইউজ আছে মানে 5 মিলিমিটার, হচ্ছে 0.005 মানে মিটার। সো ওইটা দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে তো হচ্ছে আমি পেয়ে যাচ্ছি মানে আমার কি পরিমাণ কতদিন পর পর ইরিগেশন দিতে হচ্ছে। এখন এটা আমি দুইটা মানে মেথড ইউজ করি, একটা হচ্ছে গ্রস ইরিগেশন, একটা নেট ইরিগেশন। নেট ইরিগেশন করলে জাস্ট সিম্পলি 0.075 কে আমি ভাগ দিব। গ্রস ইরিগেশন যখন করবো তখন হচ্ছে এই যে এই দুইটা এফিসিয়েন্সি এই দুইটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, দুইটা এফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশনটা ছিল হচ্ছে 0.75 আর কনভেন্স এফিসিয়েন্সি ছিল 0.8। সো এই দুটো দিয়ে নিচে ভাগ করলে হচ্ছে এই কনসেপ্টে আসছে 25 দিন আর এই কনসেপ্টে আসে 15 দিন। লাস্টলি হচ্ছে যেটা বলছিলাম, যেটা আগে কিন্তু আমরা বের করছি যে রিকোয়ার্ড ডিসচার্জ, যেটা এটাই হচ্ছে রিকোয়ার্ড ক্যাপাসিটি। সো হলে আমি এই যে অপারেটিং আওয়ার দিয়ে আমি ভাগ করি ভলিউমটাকে, সো রিকোয়ার্ড ডিসচার্জটা। সো এইগুলো তো হচ্ছে এটা হচ্ছে একটু নতুন ছিল, মানে
সো এই টাইপের ম্যাথ আসতে পারে। আর এখানে দেখ, এখানে সেম আগের মতোই, জাস্ট এখানে বলছে যে লিচিং রিকোয়ারমেন্ট মানে আমি বের করছি, এই যে 2 টাইমস এসি স্যাচুরেটেড এক্সট্রাক্ট সয়েলের যেটা ছিল ওই ম্যাথটা, এটা ভ্যালুও সেম, এটাই 6% আসছে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিছে যে, এখানে কোশ্চেনটা যদি দেখি, কোশ্চেনটা মনে হয় এড করি না এখানে, মনে হয় এড করা, আচ্ছা এটা তো এড করছি। আচ্ছা, তো এখানে ছিল যে মানে এখানে বলছে যে এখানে জাস্ট কোশ্চেনে আগে তো ছিল যে জাস্ট এলআর মানে লিচিং রিকোয়ারমেন্টটা বের করা, এখানে জাস্ট একটা জিনিস বলে দিচ্ছে যে আমার যদি কনজামটিভ ইউজ কনজামটিভ ইউজ যদি আমার 80 মিলিমিটার হয়, যে 80, তাইলে হচ্ছে আমার কি পরিমাণ ইরিগেশন ওয়াটার দিতে হবে কনসিডারিং দিস লিচিং রিকোয়ারমেন্ট। সো লিচিং রিকোয়ারমেন্টের হচ্ছে একটা ফর্মুলা ছিল, মানে এটা তো একটা ছিল সিআইডব্লিউ বাই সিডি, আরেকটা ছিল দেখাচ্ছিলাম যে ডেপ দিয়ে, ঠিক আছে। সো ডেপটা হচ্ছে ডেপথ অফ ড্রেনেজ। এটা কিন্তু আগে বলছি যে ড্রেনেজটা আসলে কি, মানে ইরিগেশন ওয়াটার থেকে কনজাম্পটিভ ইউজটা যদি মাইনাস করে দেয়, ওটাই তো ড্রেন হয়ে যাচ্ছে, তাই না? সো ইরিগেশন ওয়াটারের ডেপ থেকে কনজাম্পটিভ ইউজটা মাইনাস, আর এখানে হচ্ছে ডিআইডব্লিউ। সো তাইলে আমার যেহেতু সি এর ভ্যালুটা দেওয়া আছে 80 মিলিমিটার, ইজিলি আমার একটাই আননোন আছে, ডেপথ অফ ইরিগেশন ওয়াটার। সো এই ইকুয়েশন সলভ করে আমি জানি ডেপথ অফ ইরিগেশন ওয়াটার বের করি, মানে হচ্ছে এই পরিমাণ ডেপথের ওয়াটার হচ্ছে আমি ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে এই লিচিং রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করার জন্য। সো এই এখান থেকে হচ্ছে একটা ম্যাথ অলওয়েজই আসে, মানে লিচিং রিকোয়ারমেন্ট, এটা খুবই ইজি ম্যাথ, মানে এটা যদি জাস্ট এই একটা ম্যাথ কনসেপ্টটা বুঝিস তাহলে মানে ইজিলি করতে পারবে। তারপর তার থেকে আরেকটা কোশ্চেন আসবে মানে, বাট একটু মানে কনসেপ্টের কোশ্চেন করে একটু ব্যালেন্স, এটাই হচ্ছে সমস্যা। এখানে এটা এই কোশ্চেনটা পুরোটাই থিওরি, ঠিক আছে, এটা করে দেওয়া আছে। যে এখানে হচ্ছে স্লাইড থেকে পেয়ে নিচ্ছি, এখন যেগুলো স্লাইডে ছিল না ওগুলো আমি হাতে লিখে দিচ্ছি। এখানে এটা থিওরি সব, এখানে এই ম্যাথটা দেখে রিপিট হয়েছে, ওই যে আগে একটা টেবিলের ম্যাথ দেখাইছিলাম ওইটাই। এখানে বলছে যে মানে সোর্স গুলা দেখাইতে 4 থেকে, সো 4টা স্লাইডে আছে, শ্যালো টিউবওয়েল আর ডিপ টিউবওয়েল, কোনটা থেকে কি পরিমাণ ইউজ করতেছে ইরিগেশনের জন্য। তো এখানে ওই টেবিল যেটা বলছিলাম ওটা ক্লাসিফিকেশনের জন্য, এটা থেকে কোশ্চেন আসছে, সো ওই টেবিলটা একটু দেখে রাখিস, এই যে এসিআর এর টেবিলটা এটা। আর লাস্টে হচ্ছে এটা কিন্তু ওই কাইন্ড অফ সিমিলার আর কি, যে ওই মানে ওই এরিয়া বের করে আর ডিটি বের করে হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই ডিউটি করে হচ্ছে ডিসচার্জ বের করে ম্যাক্সিমাম ডিসচার্জটা নিয়ে হচ্ছে আমরা ডিজাইন করবো। এখানে ওইটাই, এখানে জাস্ট একটু মানে এক্সটেন্ড করছে কোশ্চেনটা, যে একটা দিচ্ছে নর্মাল ডেপথ আর একটা দিচ্ছে কোর কোর ডেপথ, যেটা আছে কোর ডেপথের জন্য সেম প্রসেসটা আবার রিপিট করতে হবে, কারণ ডেপথ যেহেতু চেঞ্জ হয়ে গেছে। কোর মানে হচ্ছে মানে ম্যাক্সিমাম যেটা ডিমান্ড লাগবে। তো এক্ষেত্রে দেখ এই ডিসচার্জ গুলা কিন্তু এগুলার থেকে বেশি আসছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই 1 নম্বর তো এখানে শেষ, এটা আনসার। আর কোরের জন্য হচ্ছে সেম প্রসেস আবার রিপিট করছি, সেখান থেকে যেটা বড়, ধরো 5.89, এটা বেশি আসছে। তো এটাই হচ্ছে আমার পিক ডিমান্ড ডিসচার্জ, ঠিক আছে, ওই আগের কনসেপ্ট ইউজ করি। আর এগুলা হচ্ছে থিওরি, আর নয় আসে। যদি কোনো মানে এই ধরনের কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমাকে আস্ক করতে পারি।